সবাই ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্দ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে দোয়া করবো যেন আল্লাহ আপনাকে ভালো করে দেন বা সুস্থ করে দেন। আজকে কিন্তু খুবই মজার একটা ক্লাস হবে এবং এমন কিছু তথ্য জানবেন যেটা আপনার কলিজাকে শীতল করে দেবে ইনশাআল্লাহ। প্রিপোজিশন, শুরুতে আপনাদেরকে একটা ভয় দেখাই। ভয়টা হচ্ছে ভাইয়া প্রিপোজিশন মেমোরাইজিং পার্ট। প্রিপোজিশনকে বলা হয় ভাইয়া মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্ট মানে মুখস্থ টপিক। প্রিপোজিশন হচ্ছে কি ভাইয়া মেমোরাইজিং পার্ট বা মুখস্থ টপিক। প্রিপোজিশন পড়ানোর কিছু নাই। প্রিপোজিশন আপনি মুখস্থ থাকলে পারবেন, না থাকলে পৃথিবীর সমস্ত বুদ্ধি টেকনিক দিয়ে আপনি পারবেন না। আবার বলছি, প্রিপোজিশন মুখস্থ টপিক, আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ থাকলে পারবেন, নাইলে পারবেন না। সেটা পড়ানোর কিছু নাই, এটা আপনারা বাসায় পড়ে নেবেন। না না না, আমি এটা বলছি না। আমি আমার অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় আপনাদের শেয়ার করবো ইনশাআল্লাহ। যে বিষয়গুলি কি বলবো, আপনাদের জানা থাকলে সামনের পরীক্ষা হয়তো আপনি ভালো করবেন এবং প্রিপোজিশন থেকে প্রশ্ন আসলে আপনি পারবেন ইনশাআল্লাহ। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে প্রিপোজিশনের বেজ হচ্ছে প্রিপোজিশনের বেশিরভাগ যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে বিসিএস থেকে। বিসিএস হচ্ছে আমাদের বেজ। তো বিসিএস এর প্রশ্নগুলি ঘুরে ফিরে প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 10 থেকে 20 নম্বরে আসে, ভার্সিটি মেডিকেল নার্সিং এ চলে আসে। এই জন্য আমরা আজকে বেজ হিসেবে নিয়েছি বিসিএস এর প্রশ্নগুলো। বিসিএস এর বিগত বছরের যত প্রশ্ন আছে আমরা সবগুলো সলভ করাই দেবো ইনশাআল্লাহ। তার আগেই কিছু একটা বেসিক আমরা জেনে নিব প্রিপোজিশনের ব্যাপারে। এরপরে আমরা বাস্তবতা দিয়ে শিখবো। পরীক্ষায় আপনি যে রুলসের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। আমরা আজকে রুলস পড়বো না, রুলস বইয়ের মধ্যে আছে। রুলস পড়ার জন্য এখানে কষ্ট করে আসেন নাই। বইয়ের মধ্যে হাজার হাজার রুলস আছে, শত শত রুলস আছে, সকল বইয়ের মধ্যে রুলস আছে। আমরা রুলসের দিকে যাবো না, বরং আমরা বাস্তবতা দিয়ে পড়াবো। পরীক্ষায় যেমন প্রশ্ন আসে ওই প্রশ্নগুলো থেকে আমি রস আস্বাদন করে বের করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যে কিভাবে আসলে প্রশ্নগুলো বানায় বা এই প্রশ্নগুলো থেকে কিভাবে আসলে প্রিপোজিশন শেখা যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ভাইয়া, আমরা সবাই ভালো আছি। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্দ থাকলে সেটা আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে ভালো করে দেন, সুস্থ করে দেন। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ওকে আলহামদুলিল্লাহ ভালো, গুড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, গুড, আলহামদুলিল্লাহ ভালো। ওকে আলহামদুলিল্লাহ ভালো। ওকে 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 ফাইন, থ্যাংক ইউ। তো ভালো আছেন, আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি, কোনো সমস্যা নেই। ওকে সব ঠিকঠাক আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখেন ভাই, যেটা বলতে চাচ্ছিলাম, আমরা কি শুরু করে দিব? আমি আজকে ইচ্ছে করেই আমি আজকে একটু সময় নিলাম যেন আমাদের সকল ভাই বোনরা ক্লাসে জয়েন করতে পারেন, তারপর আমি ক্লাসটা শুরু করতে পারি। কারণ আজকের টপিকটা তো জানেনই মারাত্মক গুরুত্বপূর্ণ এবং আগুন একটা টপিক। আমি চাচ্ছিলাম যে একজন ভাই বোনেরও জন্য আজকের ক্লাসটা মিস না হয়, একজন ভাই বোনেরও জন্য আজকের ক্লাসটা কি না হয়, মিস না হয়। সেই জন্যই কিন্তু আমি ইচ্ছে করে একটু সময় নিচ্ছি যাতে সকল ভাই বোনরা জয়েন করার পর আমি ক্লাসটা শুরু করতে পারি। এখন মোটামুটি সবাই কি রেডি? আমাকে কি অনুমতি দেওয়া যায়? আমি কি শুরু করতে পারি? প্লিজ একটু দ্রুত বলেন। সবাই কি রেডি? আমি কি শুরু করতে পারি? আমি কি শুরু করবো ইনশাল্লাহ? একটু আমাকে অনুমতি দিয়ে দেন মাননীয় আদালত। সবাই রেডি? ওকে রেডি, ফাইন। ওকে ফাইন, যেহেতু সবাই রেডি আমরা এখন শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি আবার অনুরোধ করছি, প্লিজ ক্লাসের সময় কোনো কথা বলবো না, শুধু বলবো বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি না, এর বাইরে কোনো কথা বলবো না। বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি না, এর বাইরে কোনো কথা বলবো না। বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি নাই, এই দুইটা বাইরে কোনো কথা বলবো না। বুঝতে পারলে বলবো যে ভাই বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝতে বলবো ভাই বুঝি নাই। এই দুইটার বাইরে কোনো কমেন্ট করবো না, তাহলে আমরা কিন্তু ক্লাস থেকে বের করে দিব। হ্যাঁ, আমরা ক্লাস শেষ হলে বলবেন, মনের যত কথা আছে। আমি তো ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন দিবেন বা আমার সাথে বলবেন, কিন্তু এখন কোনো কথা বলা যাবে না। ওকে ফাইন, সবাই রেডি? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اجعلني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। সবাই আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে নিই। আমি কিন্তু নোট করার জন্য একটা গ্রুপের লিংক দিয়েছি, পেয়েছেন? ওই লিংকে গিয়ে আপনারা নোট পোস্ট করবেন। যার নোট সবচেয়ে সুন্দর হবে তাকে আমরা প্রত্যেক সপ্তাহে 500 টাকা করে সেন্ড মানি করে দিব। ঠিক আছে ইনশাআল্লাহ? সো আপনারা ওই গ্রুপে পোস্ট করবেন, আমি আপলোড করে দিব। যাই হোক, এবার খেয়াল করে দেখেন লেকচার 11 প্রিপোজিশন আজকে। ওকে ফাইন, আপনারা শুনলে আমি জানি অবাক হবেন, কিন্তু কিছু করার নেই। আমরা এখনো আপনারা অনেকে ভয় পাচ্ছেন, যারা পরে ভর্তি হয়েছেন তারা ভয় পাচ্ছেন, আল্লাহ কতগুলো ক্লাস চলে গেছে। কিন্তু আপনার জন্য গুড নিউজ, আমরা এখনো লেকচার 1-এই আছি। যারা নতুন ভর্তি হয়েছেন তারা চিন্তায় পড়ে গেছেন, স্যার আল্লাহ কতগুলো ক্লাস চলে গেছে, 11টা। আল্লাহ
এখন আমরা লেকচার 1 এর মধ্যে আছি। লেকচার 1 মানে পার্টস অফ স্পিচ। আমাদের পার্টস অফ স্পিচ শেষ হয় নাই। আমরা নাউন পড়াইছি, প্রোনাউন পড়াইছি, ভার্ব পড়াইছি, অ্যাডজেক্টিভ পড়াইছি, ভার্ব, হ্যাঁ, আজকে প্রিপোজিশন পড়াইলে মোটামুটি শেষ হবে। কনজাংশন, ইন্টারজেকশন এগুলো তেমন পড়ার কিছু নাই, এগুলো আপনারা এমনি পারবেন। যাই হোক, এই হচ্ছে ব্যাপার আর কি। তো এখনো লেকচার 1-এই আমরা আছি। এবার খেয়াল করে দেখেন, টেস্ট ইউরসেলফ। আপনাকে একটু টেস্ট দিতে হবে। আপ কোন পার্টস অফ স্পিচ, ইন কোন পার্টস অফ স্পিচ, up in কোন পার্টস অফ স্পিচ, over কোন পার্টস অফ স্পিচ, above or above কোন পার্টস অফ স্পিচ, I have seen you before কোন পার্টস অফ স্পিচ। এগুলা কোন পার্টস অফ স্পিচ এটা আপনাকে আনসার করতে হবে। প্রিপোজিশন অথবা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা নাউন। একটু দ্রুত সময়ের মধ্যে আমাকে একটু জানিয়ে দিতে হবে। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখতে চাই, একটু প্লিজ। আমি সময় দিচ্ছি আপনাদেরকে, 1 মিনিট সময় দেওয়া হলো। সবাই একটু প্লিজ চেষ্টা করেন। ভাইয়া আপনারা নোট পোস্ট করার সময় অবশ্যই রিভিউ সহ পোস্ট করবেন। আমাদের ক্লাস আসলে কেমন লাগে, আপনি আগে কেমন ছিলেন, আমাদের ক্লাস করে উপকৃত হয়েছেন কিনা, সেই ব্যাপারগুলো একটু উল্লেখ করবেন। যে আলহামদুলিল্লাহ স্যারের ক্লাসে ভর্তি হওয়ার পর আমি আগে দুর্বল ছিলাম, এখন নিজেকে একটু স্ট্রং মনে হচ্ছে। তো আমার মনে হয় যে আমি পারবো, আমাকে দিয়ে হবে ইনশাআল্লাহ। তো আপনারাও চাইলে আমাদের কি বলবো সাইদুল স্যারের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আশা করি আপনারাও ভালো কিছু শিখতে পারবেন, অথবা জীবনের সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ। এই জিনিসগুলো একটু দিয়ে টিপ করলে ভালো হয় আর কি। সবাই দ্রুত। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ভাই বোনরা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, এই জন্য অসংখ্য 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 ধন্যবাদ। এবার খেয়াল করে দেখেন, প্রিপোজিশন, গুড। ওকে, আমাদের বেশিরভাগ ভাই বোনদের উত্তর হচ্ছে প্রিপোজিশন। যারা প্রিপোজিশন বলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনাদেরটা হয়েছে, কিন্তু ভুল হয়েছে। মানে তাই আমি বলি নাই আপনাদের হয় নাই, আমি বলেছি যে হয়েছে, কিন্তু কি হয়েছে, ভুল হয়েছে। কারণ আমি এই ধরনের দুঃসাহস কখনোই করি না, কখনোই আমি বলি না ক্লাসে যে ভাইয়া আপনাদের হয় নাই। আমি সবসময় বলি যে আপনাদের হয়েছে, কিন্তু ভুল হয়েছে। যাই হোক, আমাদের কিছু ভাই বোন স্মার্ট রয়েছেন যারা সঠিক উত্তর করতে পেরেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ। কিন্তু বেশিরভাগ ভাই বোনদের উত্তর ছিল প্রিপোজিশন। এবং আমিও তো ছোটবেলায় জানতাম আপ প্রিপোজিশন, ইন প্রিপোজিশন, ওভার প্রিপোজিশন, অ্যাবভ প্রিপোজিশন। কিন্তু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, আমার জীবনে আপনাকে অনেক বেশি স্মার্ট হইতে হবে, না হলে আপনি জীবনে জায়গা পাবেন না। জীবনে আপনাকে কি হইতে হবে, অনেক বেশি স্মার্ট হইতে হবে। তো আজকের ক্লাসের পর আপনি অনেক বেশি স্মার্ট হয়ে যাবেন, বিশ্বাস করেন, আল্লাহর উপর ভরসা করে বলছি। আপনার নিজেকে কিছু সময়ের জন্য কিছু সময়ের জন্য হলেও মনে হবে আরে আমি তো অনেক স্মার্ট ইনশাল্লাহ, এটা মনে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন, আমার কলিজার টুকরা মানিকেরা, যদিও আমরা জন্মের পর থেকে পড়ে আসছি আপ একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, ওভার একটা প্রিপোজিশন, অ্যাবভ একটা প্রিপোজিশন, কিন্তু এখানে প্রিপোজিশন না। কারণ কি খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, জন্ম বড় না কর্ম বড়, কে বলতে পারবেন? একটু দ্রুত বলতে হবে কমেন্টে প্লিজ। জন্ম বড় না কর্ম বড়? জন্ম বড় না কর্ম বড়? প্লিজ, জন্ম বড় নাকি কর্ম বড়? ইয়েস, কর্ম বড়। জন্মের থেকে কর্ম বড়। আপনার জন্ম যেখানেই হোক, কর্মটাই হচ্ছে আসল। আপনার কলেজের প্রিন্সিপাল গরিব ঘরের সন্তান, তাই বলে তাকে স্যার বলবেন না? অবশ্যই বলতে হবে। আপনার ঊর্ধ্বতন বস অথবা অফিসার, তার বাবা হয়তো মুচি ছিলেন, গরিব ঘরের সন্তান ছিলেন, তাই বলে তাকে স্যার বলবেন না? অবশ্যই বলতে হবে, না হয়তো আপনার চাকরি থাকবে না। তারপরে তার জন্ম যেখানে হোক এটা জরুরি না। এই মুহূর্তে তার কর্মটাই বড়। এই মুহূর্তে তিনি আপনার স্যার, তিনি আপনার বস, তিনি আপনার ঊর্ধ্বতন অফিসার, তাকে আপনার সম্মান করা উচিত। ঠিক কিনা বলেন? ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, একটা ওয়ার্ড জন্মগতভাবে কি সেটা বড় কথা না, বরং তার কর্মটাই বড়। অর্থাৎ জন্মগতভাবে কি সেটা বড় কথা না, বরং এই মুহূর্তে সে কি কাজ করতেছে তার কর্মটাকে সেটাই বড়। আর এই কর্মকে ইংলিশে বলা হয় ফাংশন। ইংলিশে গ্রামারের ভাষায় কর্মকে কি বলা হয়?
ফাংশন। ইংলিশ গ্রামারের ভাষায় কর্মকে বলা হয় ফাংশন। তাহলে কোনো একটা ওয়ার্ডের জন্ম পরিচয় থেকে তার ফাংশনটা বা কর্মটাই বড়। তো আমি বলছি না যে এরা প্রিপোজিশন না, আমি বলছি না যে এরা প্রিপোজিশন না, আমি বলছি না যে এরা প্রিপোজিশন না, এরা 100% প্রিপোজিশন, 100% প্রিপোজিশন, 100% কি প্রিয় ভাই বোন আমার, প্রিপোজিশন। কিভাবে? জন্মগতভাবে। কিভাবে? জন্মগতভাবে 100% প্রিপোজিশন। কিন্তু সেটা কিভাবে? জন্মগতভাবে। তো মনে রাখবেন, পরীক্ষায় অপশনে যদি জন্ম পরিচয়, যেমন ধরেন অপশন এতে আছে জন্ম পরিচয়, অপশন বিতে আছে কর্ম পরিচয়। কি পরিচয় বলেন? কর্ম পরিচয়। তাহলে জন্ম কর্ম দুইটাই থাকলে আপনাকে অবশ্যই কর্ম আনসার করতে হবে, কর্ম আনসার করতে হবে, কর্ম আনসার করতে হবে। একটু মনোযোগ প্লিজ, আমি বারবার বলতেছি, আমরা ফ্রেজের ক্লাসে এটা খুব ভালো মতো আপনাদের বুঝিয়েছিলাম। জন্মের থেকে কর্ম বড়। জন্মগতভাবে এটা অবশ্যই প্রিপোজিশন, মনে আছে? জন্মগতভাবে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বিয়াল। ওকে, তাহলে জন্মগতভাবে এরা অবশ্যই প্রিপোজিশন, কিন্তু কর্মগতভাবে এখানে এরা হয়ে গেছে অ্যাডভার্ব। এরা হয়ে গেছে অ্যাডভার্ব। তো প্রিপোজিশন অ্যাডভার্ব দুইটাই অপশনে থাকলে অবশ্যই আনসার করতে হবে অ্যাডভার্ব। যদি অবশ্যই অপশনে অ্যাডভার্ব না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখাতে হবে প্রিপোজিশন। তার মানে জন্ম কর্ম দুইটাই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ প্লিজ, জন্ম কর্ম দুইটাই গুরুত্বপূর্ণ, কোনোটাই অগুরুত্বপূর্ণ নয়। জন্মকর্ম দুইটাই গুরুত্বপূর্ণ। যে জন্ম পরিচয় ভুলে যায় সে তো মানুষ না, অমানুষ। বুঝতে পেরেছেন? আপনার অতীতকে যে ভুলে যায় সে মানুষ না, জন্ম পরিচয় যে ভুলে যায় সে মানুষ না, অমানুষ। ঠিক সেম, জন্মকর্ম দুইটাই বড়, তবে দুইটা থাকলে অবশ্যই আপনাকে কর্ম আনসার করতে হবে। যেটা জন্ম, হ্যাঁ এটা জন্ম, হ্যাঁ এটা জন্ম, এটা জন্ম পরিচয়, মানে এটা বাই ডিফল্ট পরিচয়, এটা জন্ম পরিচয়, এটা হচ্ছে কর্ম পরিচয়। তাহলে জন্মকর্ম দুইটা থাকলে অবশ্যই কর্ম, হ্যাঁ কর্ম। এবার দেখেন কর্ম নাই, কর্ম নাই, সেক্ষেত্রে কোথায়? জন্ম। আপনার টাকা পয়সার সামর্থ্য থাকলে আপনি ঢাকা শহরে বাস করেন। যার টাকা পয়সার সামর্থ্য কমে যায়, চাকরি বাকরি চলে যায়, ব্যবসা বাণিজ্য চলে যায়, সে কোথায় মুভ করে? গ্রামে। মনে আছে? বুঝছেন তো? তাহলে বুঝছেন না হিসাবটা? অনেক টাকা পয়সা থাকলে মানুষজন শহরে বাস করে, কিন্তু কোনো কারণে হঠাৎ গরিব হয়ে গেলে দেখবেন গ্রামে ব্যাক করে, জন্ম পরিচয়ের দিকে ফিরে যায় মানুষ। গ্রামে গিয়ে, হ্যাঁ গ্রামে ভাড়া লাগে না, তারপরে বিভিন্ন খরচ লাগে না, সব দিক থেকে মিলে গ্রামে একটা মানুষ অল্প ইনকাম হলেও চলতে পারে, বা ইনকাম না থাকলেও হয়তো কোনোভাবে চলা সম্ভব। এই জন্য জন্মকর্ম দুইটাই গুরুত্বপূর্ণ, দুইটাই থাকলে অবশ্যই কর্ম কর্ম কর্ম, কর্ম থাকলে জন্ম। ওকে, এবার খেয়াল করে দেখেন, শফিক তুহিন ভাই অনেক ধন্যবাদ, একবার হুবহু আমাকে কপি করে ফেলেছেন, অনেক ধন্যবাদ। জাবের ভাইয়া, আগে বোঝা উচিত ছিল আপনি এত সহজ প্রশ্ন দিতে পারেন না। আরে জাবের ভাইয়া, আপনি অনেক চ্যালেঞ্জ, থ্যাংক ইউ। ওকে, এবার খেয়াল করে দেখেন, এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে স্যার কেন অ্যাডভার্ব? ওকে ফাইন, এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে কেন এরা অ্যাডভার্ব, কেন এরা অ্যাডভার্ব, কেন এরা অ্যাডভার্ব, স্যার কেন এরা অ্যাডভার্ব? সারা জীবন পড়ে আসছি স্যার ইন প্রিপোজিশন, আপ প্রিপোজিশন, ওভার প্রিপোজিশন, আপনি বলতেছেন স্যার অ্যাডভার্ব, কিন্তু কেন অ্যাডভার্ব? এটাও কিন্তু কারণ আছে। কি আছে? কারণ আছে, খুব খেয়াল করেন কারণটা কি। চলে এক্স্যাক্টলি মনে রাখবেন, প্রিপোজিশন হওয়ার জন্য একটা শর্ত আছে। শর্তটা কি? প্রিপোজিশনের পরে 7টা সঙ্গী থাকতে হবে। কয়টা ভাইয়া? 7টা সঙ্গী থাকতে হবে। প্রিপোজিশন পরে কয়টা ভাইয়া? রাগ করবেন না, আল্লাহর উপর ভরসা করে বলছি, হয়তো পৃথিবীর কোনো বইতে এই ইনফরমেশনগুলো সরাসরি হুবহু এভাবে নাও থাকতে পারে। বোঝেন নাই মনে হয়? আমি বলছি না যে নাই, অবশ্যই আছে, পৃথিবীর সব বইতেই আছে, কিন্তু পৃথিবীর কোনো বইতে হয়তো এভাবে সরাসরি নাও থাকতে পারে। বুঝছেন না? আমি কিছু জিনিস যেগুলো পড়াই আপনি খেয়াল করবেন, যেগুলো পৃথিবীর কোনো বইতেই সরাসরি নাই। বইতে নাই ব্যাপারটা এমন না, অবশ্যই আছে, কিন্তু সরাসরি এইভাবে নাই বা এইভাবে সাজানো নাই, অন্যরকম ভাবে আছে। তো আমার কিছু বিষয় আছে একেবারে, মানে কিছু বিষয় না, সব কিছুই আসলে আল্লাহ প্রদত্ত। আপনার মনে হবে যে আর এগুলো কোথা থেকে আসছে। তো যেই হোক, খেয়াল করে দেখেন, এটা এইভাবে আপনি কোথাও নাও পেতে পারেন। এই জন্য অবশ্যই প্লিজ আপনারা ক্লাসের পরে ক্লাসটা দেখে দেখে সুন্দর করে নোট করবেন। ওকে, খেয়াল করে দেখেন, তাহলে প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হলো প্রিপোজিশনের পরে 7টা সঙ্গী রাখতে হবে। কষ্ট করে লাইনটা একটু কমেন্টে লিখতে হবে প্লিজ, সবাই লিখে দেন। প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপরে কয়টা সঙ্গী থাকতে হবে? 7টা সঙ্গী থাকতে হবে। 1 নম্বর কি? নাউন। 2 নম্বর কি? নাউন ফ্রেজ। 3 নম্বর কি? নাউন ক্লজ। 4 নম্বর কি? প্রোনাউন। 5 নম্বর কি? জিরান। 6 নম্বর কি? জিরান ফ্রেজ। 7 নম্বর কি? ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক আছে? এই যে দেখেন, তাহলে এই যে এখানে 4টা দিয়ে দিলাম আমি। আচ্ছা, 5 নাম্বারটা খেয়াল করে দেখেন, 5 নাম্বারটা কি ভাইয়া? জিরান। 5 নাম্বারটা কি ভাইয়া? এই দেখেন ভাই দিয়ে দিচ্ছি, জিরান। 5 নাম্বারটা কি? জিরান। 6 নাম্বারটা কি? জিরান ফ্রেজ। লিখে রাখেন, জিরান ফ্রেজ। 6 নাম্বারটা কি ভাইয়া? জিরান ফ্রেজ। 7 নাম্বারটা কি ভাইয়া? ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ লিখে রাখেন, সবাই লিখে রাখেন। 4 নাম্বারটা চলে গেছে। এই তো গুড, প্রিপোজিশন 7 বার রাখবেন, তাই না?
আমাদের রাফি আহমেদ ভাই বলছে স্যার চিনবো কি করে? গুড, চিনার জন্যই তো আমাদের এই আয়োজন। আপনারা যেন চিনতে পারেন সেই জন্যই কিন্তু ভাইয়ের এই আয়োজন, চিনার জন্যই তো আমার এই আয়োজন, তাই না বলেন? চিনার জন্যই ব্যবস্থা করতেছি, টেনশন নিয়েন না। গুড গুড গুড, লিখে দেন সবাই 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 লিখতে হবে প্লিজ, লিখলে সারা জীবন মনে থাকবে। 6টার সঙ্গে লিখে ফেলেন। এই তো গুড। ওকে, এবার খেয়াল করে দেখেন তাহলে প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপরে 7টার সঙ্গীর যে কোনো একটা থাকতেই হবে। 7টা একসাথে থাকবে না, কিন্তু যে কোনো একটা থাকবে আর কি, হয় নাউন থাকবে বা নাউন ফ্রেজ থাকবে, নাউন কথা যে কোনো একটা থাকবে। অর্থাৎ এই 7টা যে কোনো একটা থাকতেই হবে, থাকতেই হবে। থাকলে সেটা প্রিপোজিশন হবে, নাইলে সেটা প্রিপোজিশন হবে না। ধরেন এই 7টা সঙ্গীর একটাও নাই, 7টার কটাও নাই, একটাও নাই, তখন সেটা প্রিপোজিশন হবে না। খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার। এবার দেখেন 7টা সঙ্গীর একটাও নাই, তাহলে 1 নম্বর কথা কি ভাইয়া? সঙ্গী না থাকলে প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যায়। 2 নম্বর কথা হচ্ছে ভাইয়া কোনো প্রিপোজিশনের পরে যদি ভাইয়া ফুল স্টপ থাকে, কি থাকে? ফুল স্টপ, তখন সেই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যায়। আর 3 নম্বর কথা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। 3টা লজিক বললাম। কটা লজিক ভাইয়া? 3টা লজিক বললাম। কটা লজিক? 3টা লজিক। কটা লজিক ভাইয়া? 3টা লজিক। বিশ্বাস করেন, শুধু এই স্লাইডটার জন্য আপনাদের এই কোর্সে ভর্তি হওয়া সার্থক। আলহামদুলিল্লাহ বলেন, বুঝেন নাই মনে? এই স্লাইডের মধ্যে স্মার্ট বোর্ডে এখন যা দেখতে পাচ্ছেন, যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন, শুধু আপনাদের 750 টাকা পোষায় গেছে এইটুকুর জন্য। আপনারা জানি না আমার এই কথা ফিল করছেন কিনা, কথাটা মনে রাখেন। আপনি আবার আপনার স্টুডেন্টদেরকে বললেন, আপনি আবার যখন পড়াবেন না ইনশাল্লাহ, তখন বলবেন যে তুমি যে আমার কোর্সে 10,000 টাকা দিয়ে ভর্তি হয়েছো, আরে আমি 750 টাকা দিয়ে ভর্তি করেছি, আপনাদের কোর্সে ভর্তি হবে 10,000 টাকা দিয়ে। কারণ আপনারা এতটা স্কিলফুল হয়ে যাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে? তো যাই হোক, আপনি আপনার শিক্ষার্থীকে বা স্টুডেন্টকে বলবেন যে তুমি যে 10,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা বা 2,000 টাকা দিয়ে আমার কোর্সে ভর্তি হয়েছো, তোমার এই টাকাটা সার্থক শুধু এইটুকুর জন্য। পৃথিবীর কোথাও তুমি এই জিনিসটা হুবহু নাও পেতে পারো, অর্থাৎ এভাবে গুছানো নাও পেতে কি পারো। তোমার 750 টাকা সার্থক শুধু এইটুকুর জন্য, শুধু এটুকুর জন্য। বুঝতে পেরেছেন? যাই হোক, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা এই সবগুলো কথা একটু প্রমাণ দিব। এই দেখেন প্রমাণ চলে আসছে। খেয়াল করে দেখেন 1 নম্বরে এই যে আপ একটা জন্মগতভাবে প্রিপোজিশন, কিন্তু খেয়াল করে দেখেন এই আপের পরে কোনো সঙ্গী নাই। কি নাই? কোনো সঙ্গী নাই, নাউন নাই, নাউন ফ্রেজ নাই, নাউন ক্লজ নাই, প্রোনাউন নাই, জিরান নাই, জিরান ফ্রেজ নাই, ইনফিনিটিভ ফ্রেজ নাই, কিচ্ছু নাই। তাহলে সঙ্গী না থাকলে কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে 1 নম্বর লজিকের কারণে এটা অ্যাডভার্ব হয়ে গেছে। 1 নম্বর লজিক। এবার খেয়াল করে দেখেন প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এই যে এখানে আপের পরে ফুল স্টপ আছে, তাহলে 2 নম্বর লজিকের কারণেও কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। এরপরে দেখেন টাইম ইজ আপ, এর মানে সময়টা শেষ হয়ে গেছে বা সময়টা পার হয়ে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে, ওভার হয়ে গেছে। আমরা বলি না টাইম ইজ ওভার। এই যে আপ আর ওভার একই কথা, বলো না রোজা, আপ আর ওভার একই কথা। হ্যাঁ, আপনার হচ্ছে সময়টা পার হয়ে গেছে, ওভার হয়ে গেছে। সময়টা কোথায় চলে গেছে? অতিক্রান্ত হয়ে গেছে, ওভার হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার আর কি। তারপরে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে দেখেন এই যে কাম ইন জন্মগতভাবে প্রিপোজিশন, এভাবে বলবেন প্লিজ। হুবহু আমার এই কথাটা কপি করেন প্লিজ সবাই রেডি? হুবহু আমার এই কথাটা কপি করেন, হুবহু। স্যার ইন, এখানে ইন জন্মগতভাবে প্রিপোজিশন, মনোযোগ, ইন জন্মগতভাবে প্রিপোজিশন, কিন্তু এখানে প্রিপোজিশন না। 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 কেন? সঙ্গী নাই, ফুল স্টপ আছে। সঙ্গী নাই, ফুল স্টপ আছে। সঙ্গী নাই, ফুল স্টপ আছে। তাহলে ইনের পরে কোনো সঙ্গী নাই, নাউন নাই, নাউন ফ্রেজ নাই, প্রোনাউন কিছু নাই, কোনো সঙ্গী নাই। কি আছে? ফুল স্টপ আছে। তাহলে এই দুইটা কথা একটু বলেন, সঙ্গী নাই, ফুল স্টপ আছে। কমেন্টে লিখে দেন, কমেন্টে সবাই লিখলে মনে থাকবে আজীবন। আমি বুঝে শুনে বলতেছি প্রিয় ভাই বোন আমার, আমি জানি না আমার ফিলিংসটা আপনারা বুঝতেছেন কিনা। লিখলে মনে থাকে, সবাই লিখে দেন সঙ্গী নাই, ফুল স্টপ আছে। কেন এটা কেন অ্যাডভার্ব হয়ে গেছে? সঙ্গী নাই, ফুল স্টপ আছে। প্লিজ সবাই কথাটা লিখেন, সঙ্গী নাই, ফুল স্টপ আছে। সঙ্গী নাই, ফুল স্টপ আছে। সঙ্গী নাই, ফুল স্টপ আছে। এবার আপনি যদি প্রশ্ন করেন কাম ইন শব্দের অর্থ হচ্ছে ভিতরে আসো। কাম ইন শব্দের অর্থ কি ভাইয়া? ভিতরে আসো। কাম ইন শব্দের অর্থ কি ভাইয়া? ভিতরে আসো। আপনার ভাবি আপনাকে বললো ভাইয়া ভিতরে আসো,
তা আপনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ বান্দর পোলাপান দুষ্টু, এই পোলাপান হলো দুষ্টু বান্দর। তো আপনাকে যখন বললো ভিতরে আসো, হ্যাঁ, তো আপনি ডট ডট ডট, আচ্ছা, তো ভিতরে যে আসতে বললো, খেয়াল করে দেখেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় কোথায় আসবো, ভিতরে, কোথায়, ভিতরে, আর কোথায় দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, একবার পাওয়া যায়। তিনটা লজিক মিলে গেল, তিনটাই প্রমাণ করে দিলাম। কামিন মানে ভিতরে আসো, কোথায় আসবো, ভিতরে আসো। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তিনটা লজিক আমরা প্রমাণ করে দিলাম। সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, কোথায় কখন কেন কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। মজার ব্যাপার হচ্ছে, চাইলেই আমরা মুহূর্তের মধ্যে এগুলোকে আমরা আবার প্রিপোজিশন বানায় ফেলতে পারবো। চাইলেই মুহূর্তের মধ্যে এগুলোকে আমরা আবার প্রিপোজিশন বানায় ফেলতে পারবো। কেমনে? এই দেখেন কেমনে। আমি যদি বলি কাম ইন মাই রুম, কাম ইন মাই রুম, যখন বলবো কাম ইন মাই রুম, এবার খেয়াল করে দেখেন সঙ্গী আছে। এই যে রুম হচ্ছে ভাই নাউন, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে একটা ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। এবার খেয়াল করে দেখেন সঙ্গী আছে, কি আছে, সঙ্গী আছে, নাউন ফ্রেজ আছে, সঙ্গী আছে। এবার কিন্তু এটা প্রিপোজিশন হয়ে গেছে। তাহলে সঙ্গী দিলে কি হয়ে গেছে, প্রিপোজিশন। জাস্ট মুহূর্তের মধ্যে আমি আবার অ্যাডভার্ব বানাই ফেলতে পারবো, সঙ্গী কেটে দিব, এবার আবার কি হয়ে গেছে, অ্যাডভার্ব। ভাই খেলা বুঝছেন কিনা একটু বলতে হবে। যারা খেলা বুঝছেন বলেন খেলা ক্লিয়ার, প্লিজ দ্রুত বলেন। যারা বুঝতে পেরেছেন বলেন খেলা ক্লিয়ার। এই আমার কথা বুঝতেছেন না রাগ করতেছেন? প্রিয় ভাই বোন গুলো যেটুকু প্রামাণিকেরা, কথা কি বোঝা যায়? দেখেন মুহূর্তের মধ্যে আমরা প্রিপোজিশন বানাই ফেলছি। কেমনে? সঙ্গী দিলাম। তাহলে যখন বলবো কাম ইন মাই রুম, আমার রুমে আসো, এখন কিন্তু মাই রুম হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে কি, সঙ্গী আছে, আর সঙ্গী থাকলে প্রিপোজিশন। আবার আমরা এটাকে অ্যাডভার্ব বানাই ফেললাম, যে সঙ্গী কেটে দিলাম, আবার অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে সঙ্গী দিলে প্রিপোজিশন, সঙ্গী না থাকলে অ্যাডভার্ব, সঙ্গী দিলে প্রিপোজিশন, সঙ্গী না থাকলে অ্যাডভার্ব, সঙ্গী দিলে প্রিপোজিশন, সঙ্গী না থাকলে অ্যাডভার্ব। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, কলেজে টুকরা ভাই বোন আমার, অ্যাবোভ জন্মগত হবে প্রিপোজিশন, কিন্তু এখানে প্রিপোজিশন না। কেন? সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, ফুল স্টপ আছে। এইভাবে হুবহু পড়াইতে পারবেন কে কে? একটু বলেন তো দেখি, সাহস করে পড়াইতে পারবেন ইনশাল্লাহ? একটু বলেন তো দেখি প্লিজ, কে কে পারবেন? হুবহু এভাবে পড়াবেন ইনশাল্লাহ? পারবেন? একদম হুবহু আমার মতো বলবেন ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? তাহলে সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, কি আছে, ফুল স্টপ আছে। তাহলে কি হয়ে গেছে? আছে, তাহলে সঙ্গী নাই, ফুল স্টপ আছে, অ্যাডভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, সঙ্গী নাই, ফুল স্টপ আছে, আবার কোথায় কখন কেন কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। তিনটাই লজিক মিলবে। দেখেন আমি যদি বলি দ্য হেভেন্স আর অ্যাবোভ, মানে স্বর্গ উপরে, স্বর্গ উপরে, স্বর্গ উপরে, স্বর্গ উপরে, এবং মানে উপরে। আমি যদি প্রশ্ন করি স্বর্গ কোথায়, উপরে, কোথায়, উপরে, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। এই তিনটা কারণে এটা অ্যাডভার্ব হয়ে গেছে। আমি চাইলে মুহূর্তের মধ্যে এটাকে আবার প্রিপোজিশন বানাই ফেলতে পারবো। কেমনে? সঙ্গী দিলেই প্রিপোজিশন। কেমন হবে বলেন? সঙ্গী দিলে প্রিপোজিশন। সঙ্গী দিব দ্য হেভেন্স আর অ্যাবভ দ্য স্কাই। আমি বললাম যে ভাইয়া, হ্যাঁ, স্বর্গ আসমানের উপরে। এবার দেখেন সঙ্গী দিয়ে দিলাম। তাহলে দা হচ্ছে আর্টিকেল, স্কাই হচ্ছে নাউন। আর্টিকেল প্লাস নাউন মিলে কি হয়? ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। এবার কি আছে? সঙ্গী আছে, নাউন ফ্রেজ, সঙ্গী আছে। আর সঙ্গী থাকলে এবার অ্যাবভ হয়ে গেছে প্রিপোজিশন। ভাই প্রিপোজিশন আর অ্যাডভার্বের খেলা যে বুঝতে পারছেন, কমেন্টে লিখেন টিএ। টিএ মানে প্রিপোজিশন এবং অ্যাডভার্বের খেলা ক্লিয়ার। ঠিক আছে? পিএ মানে আবার বললেন না যে পিয়া, পিএ মানে পিএ, পিএ মানে কি? পিএ। দ্রুত বলতে হবে প্লিজ। কুয়াশার অন্তরালে এভাবে লেকচার দেওয়া প্রায় অসম্ভব। কেন রে? কুয়াশার অন্তরালে, হ্যাঁ, অসম্ভব কেন? ওই আপনারা তো আমার থেকে ভালো পারবেন। হ্যাঁ, আমি তো অভিনয় করতে পারি না, একদম রোবট। আপনারা তো সুন্দর করে অভিনয় করতে পারেন। হ্যাঁ, আপনাদের অভিনয় তো মানুষ তো ফিদা হয়ে যাবে একদম। হ্যাঁ, পিএ গুড, পিয়া আমার প্রিয়া। আরে দুষ্ট পোলাবান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই বুঝছেন বিষয়টা? তাহলে প্রিপোজিশন এবং অ্যাডভার্বের খেলা ক্লিয়ার। সঙ্গী দিলেই প্রিপোজিশন, আর সঙ্গী না থাকলে কি হয়ে যাবে? অ্যাডভার্ব। মুহূর্তের মধ্যে আমি আবার এটাকে আবার অ্যাডভার্ব বানাইতে পারবো, জাস্ট সঙ্গী কেটে দিব, আবার কি হয়ে গেছে? এটা অ্যাডভার্ব হয়ে গেছে। সঙ্গী দিলেই প্রিপোজিশন, সঙ্গী না থাকলে অ্যাডভার্ব। সঙ্গী দিলে প্রিপোজিশন, সঙ্গী না থাকলে কি ভাইয়া? অ্যাডভার্ব। এবার খেয়াল করে দেখেন, আবার আমরা বিফোরকে ধরলাম। বিফোর জন্মগত প্রিপোজিশন,
কিন্তু এখানে প্রিপোজিশন না, হুবহু এভাবে বলবেন, বিফোর জন্মগত প্রিপোজিশন কিন্তু এখানে প্রিপোজিশন না। কেন? সঙ্গী নাই, পুলিশ টপ আছে, সঙ্গী নাই, পুলিশ টপ আছে, সঙ্গী নাই, পুলিশ টপ আছে। যখনই বলবে কেন, তখনই খালি বারবার বলতে থাকবে সঙ্গী নাই, পুলিশ টপ আছে, সঙ্গী নাই, পারবেন না ইনশাআল্লাহ? সঙ্গী নাই কি আছে? পুলিশ টপ আছে, সঙ্গী নাই, পুলিশ টপ আছে। আমাদের টিমের সবাই স্যারের ব্যাচে যুক্ত আছি, এটা দেখে ভালোই লাগছে। শফিক তুহিন, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ওকে, আলহামদুলিল্লাহ, গুড গুড, আলহামদুলিল্লাহ। ওকে, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরো মানিকেরা, হ্যাঁ, তাহলে মোটামুটি প্রিপোজিশন এবং অ্যাডভার্বের খেলাটা কি হয়ে গেল? ক্লিয়ার হয়ে গেল। আশা করি প্রিপোজিশন এবং অ্যাডভার্বের এই জায়গাটাকে কেউ আটকাতে পারবে না। আপনাদেরকে একটা গোপন তথ্য বলে দিব, বলবো একটা গোপন তথ্য বলে দিব। গোপন তথ্য হচ্ছে বেশিরভাগ সময় প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ থাকে, বেশিরভাগ সময়। এখন ধরেন কথার কথা 70% সময়, কথার কথা আর কি, হ্যাঁ, মানে বেশিরভাগ সময় আর কি 70% সময় নাউন ফ্রেজ থাকে। আর তারপরের অবস্থান হচ্ছে ভাইয়া নাউন, ধরেন কথার কথা 20% সময়, 70% না, ধরেন 50%। আর নাউন থাকে ধরেন কথার কথা 30%। তারপরে বাকিগুলো প্রোনাউন থাকে ধরেন 10%, আর বাকিগুলো ধরেন 10%। অর্থাৎ বেশিরভাগ সময় নাউন ফ্রেজ থাকে আর কি। আমি এটা প্রমাণ দেখাবো, হ্যাঁ। দেখেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আজকে আমি যে বারবার বলতেছি যে প্রিপোজিশনের পরে সঙ্গী থাকে, সঙ্গী থাকলেই সেটা প্রিপোজিশন হবে, নাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। সেটা আমি আজকে শতবার প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। কারণ আজকে আমরা আমাদের বেস হিসেবে বিসিএস এর প্রশ্নগুলো নিয়েছি, যেগুলো থেকে ঘুরে ফিরে প্রাইমারিতে নিবন্ধনে 10টি বিষয় সব পরীক্ষা চলে আসে। আমি আবার বলছি, প্রিপোজিশনের রুলস পড়ানোর জন্য আজকে আমরা আপনাদেরকে এখানে ডাকি নাই। আজকে আমরা এখানে এই জন্য ক্লাস নিচ্ছি না যে রুলস পড়াবো, রুলস বইয়ের মধ্যে অভাব নাই। সিন্সের ব্যবহার, ফরের ব্যবহার, টরের ব্যবহার, অনের ব্যবহার, ইটের, এগুলো শত রুলস আছে। এই রুলস পড়ানোর জন্য আমরা এখানে আসি না, রুলস তো বইয়ের মধ্যে আছে। আমরা একটু ইউনিক স্টাইলে পড়বো, বিগত বছরের প্রশ্নগুলো দিয়ে বাস্তবতা দিয়ে আপনাদেরকে পড়াবো, যেন একটা প্রশ্ন দিয়ে আপনি শত প্রশ্ন উত্তর করতে পারেন। ক্লিয়ার? ক্লিয়ার? গুড, এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড। আচ্ছা, গুড, মাশাআল্লাহ, গুড। মাই রুম কি ফ্রেজ? মাই রুম তো নাউন ফ্রেজ ভাই, বলে দিলাম। মাই রুম নাউন ফ্রেজ। মাই রুম কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। মাই রুম নাউন ফ্রেজ। মাই রুম কি ভাইয়া? নাউন ফ্রেজ। ওকে স্যার, আমি আপনার ক্লাস দেখে হুবহু আপনার মতো করে পড়ানো শুরু করে দিয়েছি। হ্যাঁ, আপনারা একটা কাজ করবেন, আপনারা লাগলে আমি যেটা করতাম, আপনারা তো আসলে একটু বোকা, আমি কিন্তু একটু টেটনাস টাইপের ছিলাম, মানে একটু বুদ্ধিমান ছিলাম। কিভাবে? আমি আমার জীবনের শুরুতে, মানুষ তো জীবনের শুরুটা করে সহজ দিয়ে, তাই না বলেন? কিন্তু আমি শুরুটা করেছিলাম কঠিন দিয়ে। আপনারা শুনলে অবাক হবেন, আমি জীবনের শুরুতে কি পড়াইতাম। হ্যাঁ, জিমেট আছে না, জিমেট হয়তো নামও শোনেন নাই, জিমেট পড়াইতাম, বুঝছেন? বা কঠিন জিনিসগুলো পড়াইতাম। আচ্ছা, যাই হোক, জিমেট, আইএলটিএস, জিআরই, স্যাট, টোয়েফেল, ব্যারন্স, এই টাইপের জিনিসগুলো নিয়ে কাজ করতাম। যাই হোক, আমি যেভাবে শিখছি আর কি ইংরেজিটা, সেটা হচ্ছে আমি প্রায় 500-র মতো স্টুডেন্টকে ফ্রি পড়াইতাম। 500 স্টুডেন্টকে ফ্রি পড়াইতাম, এবং বেশিরভাগ ছিল বিদেশি। আপনার হচ্ছে ইয়েমেনের, ইন্দোনেশিয়ার মানুষজন একটু বেশি ইংরেজি শিখে, তারপরে ইন্ডিয়ান মানুষগুলো বেশি ইংরেজির প্রতি আগ্রহ, তারপরে আপনার আমাদের মানে হচ্ছে এশিয়ার যেই দেশগুলো রয়েছে এইগুলো ইংরেজিতে দুর্বল, তারা ইংরেজির প্রতি খুব আগ্রহ, ইংরেজি শিখতে চায় আর কি, চায় না বাদে। তো বিভিন্ন দেশের স্টুডেন্ট ছিল, আমি তাদেরকে ফ্রিতে পড়াইতাম। কেমনে পড়াইতাম জানেন? মানে কেমনে বা ফ্রিতে কেন পড়াইতাম? অর্থাৎ আমি এই যে জিনিসটা শিখলাম, এটাই আমি ওদেরকে শিখাই দিতাম। যখনই আমি ওদেরকে এটা শিখাই দিচ্ছি এবং আমি যখন শিখাইতে পারছি, তখন এই জিনিসটা আমার হৃদয়ের মধ্যে আজমের জন্য সেট হয়ে গেছে, বুঝছেন না? তার মানে এই বুদ্ধিটা কি আপনাদেরকে শিখাই দিলাম। আপনারা যা শিখেন, আজকের ক্লাসে যা শিখতেছেন, প্রতিদিনের ক্লাসে যা শিখবেন, হুবহু সেম জিনিসটা চেষ্টা করবেন আপনার কোনো ছোট ভাই, ছোট বোন, বড় ভাই, বড় বোন, অথবা আপনার পরিচিত কাউকে শিখাই দেওয়ার জন্য ফ্রিতে শিখাই দিলেন। ভাই বোনের শিখাতে তার টাকা লাগবে না বা টাকা নেওয়ার দরকার নাই। অর্থাৎ মানে ফ্রিতে শেখানো বলতে আপনার বন্ধু বান্ধবীকে তাদেরকে আপনি শেয়ার করবেন জিনিসগুলো, বা তাদেরকে হুবহু আমার মতো করে বলার চেষ্টা করবেন। এই যে জিনিসটা আমি পড়ালাম, এই জিনিসটা হুবহু আপনি তাদেরকে বলেন, দেখেন তার হোক বা না হোক, কিন্তু আপনার হয়ে যাবে। আপনি সারা জীবন চাইলেও কোনোদিন বুঝতে পারবেন না। আপনার অনেক সময় বলেন না স্যার, পড়লে মনে থাকে না, বলেন কিনা বলেন, পড়লে মনে থাকে না। অথচ আমার একটা সমস্যা হয়ে গেছে যে পড়লে আলহামদুলিল্লাহ ভুলতে পারি না, পড়লে আর কি হয়, ভুলতে পারি না। তাহলে আপনাদের মধ্যে আমার মধ্যে পার্থক্য কি? আপনারা একাই পড়েন, আপনারা খালি কি নিজের চিন্তা করেন, একাই পড়েন, আর আমি এই যে 500 জনকে ফ্রি পড়াইতাম। এর মানে হচ্ছে আমি যেটাই শিখতাম সেটা অন্যের সাথে শেয়ার করতাম। তো আপনি যখনই যেটা শিখবেন হুবহু এটা আরেকজনকে শেখানোর চেষ্টা করবেন। 1 2 3 জনকে যদি আপনি কথা এই প্রিপোজিশন, এই জিনিসটাই আপনি শিখান 3 জনকে 5 জনকে, আপনি বুঝতেছেন, তার লাভ হোক বা না, আপনার লাভ হবে, আপনার শিখা হয়ে যাবে।
এই সিস্টেমটা করবেন তো ইনশাল্লাহ? করবেন এটা? এমন কেউ কি আছেন যে স্যার আমি এটা করি? মনে রাখবেন, যখনই যেটা শিখেন, আপনি যদি চান যে এটা সারা জীবন আপনার মধ্যে থাকুক, সাথে সাথে আপনি এটা অন্য কাউকে শিখাই দিবেন, সাথে সাথে অন্য কাউকে কি করবেন, শিখাই দিবেন। তাইলে দেখবেন আপনি আর ভুলবেন না ইনশাল্লাহ। যাই হোক, আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে এবার আশা করি পারবেন। যেহেতু সঙ্গী নাই ফুলিস্টপ আছে, 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 সবগুলো অ্যাডভার্ব হয়ে গেছে। যদি অপশনে অ্যাডভার্ব না থাকে, অপশনে অ্যাডভার্ব না থাকে, অপশনে অ্যাডভার্ব না থাকে, অপশনে অ্যাডভার্ব না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আনসার হবে প্রিপোজিশন, এবং তখন অবশ্যই 100% কি হবে, প্রিপোজিশন। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, তাইলে দেখবেন যে আর কেউ আটকাতে পারবে না। বলেন ক্লিয়ার? সো আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে আলহামদুলিল্লাহ, আমি একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো এতবার বলি যে ক্লাসের পর ক্লাসে মুখস্থ টস্থ হয়ে আপনার কণ্ঠস্থ হয়ে কলেজে সেট হয়ে যাবে, তাই না? বলেন ইনশাল্লাহ। ভাই আপনারা অযথা কমেন্ট করবেন না, শুধু বুঝতে পারলে বলবেন বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে বলবেন বুঝি নাই। এর বাইরে বেশি কমেন্ট করা দরকার নাই, হ্যাঁ? তাহলে ক্লাসের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, তাই না? বলেন ঠিক আছে ইনশাল্লাহ? ওকে আলহামদুলিল্লাহ, গুড। ওকে আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। যাই হোক, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের আরেকটা বিষয় জানাই রাখি, প্রিপোজিশন থেকে কি ধরনের প্রশ্ন হয়। মনে করেন যে প্রাইমারিতে এভারেজ প্রতি বছর 2টা প্রশ্ন আসে, নিবন্ধনে এভারেজ 2টা করে প্রশ্ন আসে, 10 থেকে 20তম গ্রেডে 5টা প্রশ্ন আসে। কয়টা? 5টা। মনোযোগ দেন প্লিজ। ওকে ফাইন। তারপর দেখেন ভার্সিটি মেডিকেল নার্সিং এ এবারও 2টা করে থাকে। তারপরে বিসিএস হচ্ছে কমপক্ষে 2টা, এভারেজ 3টা, কখনো 4টা, কখনো বা 5টা প্রশ্ন থাকে। 45তম বিসিএস এ 5টা। ওই মুখ দিয়ে না, বাস্তবে প্রমাণ করে দেখাই দিব। 45তম বিসিএস এ 5টা প্রশ্ন আসছে, 46তম বিসিএস এর 4টা প্রশ্ন আসছে, এর আগের বিসিএস এ 3টা প্রশ্ন আসছে। শুধু বিসিএস মানে প্রিপোজিশন থেকেই আরো 2টা, 3টা, 4টা, 5টা প্রশ্ন আসে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো যাই হোক, আমরা বেজ হিসেবে বিসিএস এর প্রশ্নগুলো নিয়েছি, এগুলো থেকেই বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে চলে আসে ইনশাআল্লাহ। আমি আগে বলেছি আমরা সরাসরি রুলস পড়াবো না, সরাসরি রুলস পড়াবো না, কিন্তু আমরা প্রশ্নের আলোকে বাস্তবতা দিয়ে রুলস আপনাদেরকে শত রুলস পড়াই দেবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এবার খেয়াল করে দেখেন, এখানে কোনো রুলস নাই। এই যে 46তম বিসিএস এর প্রশ্ন প্রিপোজিশন থেকে আসছে, সরাসরি কিন্তু কিনা কোনো রুলস নাই, কিন্তু আমরা রুলস কিন্তু পড়াই দিব সিস্টেমেটিক্যালি এবং বাস্তবতা দিয়ে। খুব খেয়াল করেন, বলছে কোন লাইক এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখেন সব জায়গায় লাইক, এখানে লাইক, এখানে লাইক, এখানে লাইক, এখানে লাইক, সব জায়গায় লাইক আছে, কিন্তু কোন লাইকটা প্রিপোজিশন সেটা আপনাকে বের করতে হবে। এবং এই যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটাকে বলা হয় সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, অর্থাৎ একই ওয়ার্ড ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। দেখেন এই যে লাইক, 4 জায়গায় 4টা পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতেছে, কোথাও ভার্ব, কোথাও প্রিপোজিশন, কোথাও কনজাংশন, কোথাও অ্যাডজেক্টিভ, এভাবে 4 জায়গায় 4টা পরিচয় হিসেবে কাজ করতেছে, 4টা পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতেছে। এই টপিকের নাম হচ্ছে সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এবং এটা পড়ার পর আপনাদের নিজেদেরকে অনেক স্মার্ট মনে হবে। আমরা কি এই টপিকটা পড়াবো? আপনারা কি চান এটা আমরা পড়াই দিই? এটা পড়ার মাধ্যমে একই ওয়ার্ড কি পার্টস অফ স্পিচ হতে পারে সেটা জানতে পারবেন। দেখবেন একই ওয়ার্ড মুহূর্তের মধ্যে নাউন, মুহূর্তের মধ্যে প্রোনাউন, মুহূর্তের মধ্যে ভার্ব হয়ে যাবে, মুহূর্তের মধ্যে অ্যাডজেক্টিভ। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর টপিক এটা। আপনার চোখে ধুলো দিয়ে আপনাকে ধোকা দিয়ে একদিন চলে যাবে, আপনাকে পকাত করে বসাই দিবে। বুঝতে পেরেছেন? তো এই টপিকটা কি সবচেয়ে ভয়ঙ্কর টপিক, এটাকে আমরা পড়াই দিব। বলেন দ্রুত বলেন। এই তো জি পড়ান। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ বলেন। শুধু পড়াবো না, এটার উপর 2টা ক্লাস নিব। কি বলেন? পড়াবো মানে অবশ্যই পড়াবো, এবং আমি চেষ্টা করবো এটার উপর 2টা ক্লাস নেওয়া। আলহামদুলিল্লাহ বলেন। আরে বলেন না আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, টেনশন নিয়ে না, এটা পড়াবো। যাই হোক, তো ভাই যেটা বলছিলাম, এবার খেয়াল করে দেখেন, হি লাইকস টু ইট ফিশ, বলা হচ্ছে সে মাছ খেতে পছন্দ করে। তাহলে এই বাক্যে লাইক কাজ করতেছে কি হিসেবে? পছন্দ করা। আর কোনো কিছু করা মানে ভার। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, হ্যাঁ, কোনো কিছু করা মানে কি ভার। সে সুন্দর করে রুমে প্রবেশ করলো, তাহলে করা মানে ভার। ওই যে প্রবেশ করা, এটা একটা ভাব। সুন্দর করে হাসি দিল, দেওয়া মানেই ভাব। সুন্দর করে পকেটে হাত দিল, দেওয়া মানেই ভাব। সে গালে হাত দিল, দেওয়া মানে কি ভার। দাঁত ফাঁক করে হাসি দিল, এটা কি দেওয়া মানেই ভার। যাই হোক, তাহলে পছন্দ করা মানেই ভার। তাহলে এইখানে এটা কাজ করতেছে ভার্ব হিসেবে। এবার খেয়াল করেন, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এই যে লাভ হচ্ছে ভার্ব। তাহলে এইটা একটা কি হয়ে গেছে? বাক্য বা ক্লজ। আবার দেখেন এই যে ফাদার হচ্ছে সাবজেক্ট, ডাজ হচ্ছে ভার্ব। তাহলে এটাও কি হয়ে গেল প্রিয় ভাই বোন আমার? একটা ক্লজ। সাবজেক্ট ভার্ব হইলে সেটা কি হয়ে যাবে? ক্লজ। আর 2টা ক্লজকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কার? কনজাংশনের। একমাত্র ক্ষমতা কার ভাইয়া? কনজাংশনের।
তাহলে এই যে লাইক এখানে হয়ে গেছে কনজাংশন, কারণ সে দুইটা ক্লজকে বা বাক্যকে জোড়া লাগিয়েছে। তাহলে হি লাভস, সে হাসে, লাইক হিজ ফাদার ডাজ, যেভাবে তার বাবা হাসে সেভাবে সেও হাসে, তার মানে সে তার বাবার মতো হাসে। তাহলে লাইক এখানে কনজাংশন, কারণ দুইটা বাক্যকে দুইটা ক্লজকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কনজাংশনের, এই জন্য কনজাংশনকে বলা হয় ঘটক। সে জোড়া লাগাই দেয়। কি করে দেয়? মহিদুরকে জোড়া লাগিয়ে দিয়েছে। কার সাথে? কোন একজনের সাথে। এবার খেয়াল করে দেখেন, ই ক্লাইম্বড দ্য ট্রি লাইক এ ক্যাট। এই যে লাইক, এই লাইকের পরে একটা আর্টিকেল আছে, একটা নাউন আছে। এই যে এটা আর্টিকেল আর এটা হচ্ছে নাউন। আর্টিকেল প্লাস নাউন মিলে ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। তার মানে কি আছে? সঙ্গী আছে। আর সঙ্গী থাকলে সেটা কি হয়ে যাবে? প্রিপজিশন। এবার খেয়াল করে দেখেন, লাইক মাইন্ডেড পিপল, পিপল হচ্ছে নাউন। নাউনের আগে বসতে পারে একমাত্র এই পৃথিবীতে কে? নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভ। তাহলে যে পিপল নাউন, আর নাউনের আগে বসছে কে? লাইক মাইন্ডেড, মানে একই মনের অধিকারী। লাইক মাইন্ডেড কি মানে? একই মনের অধিকারী। তাহলে বিজনেস করতে হলে কি মনের অধিকারী দরকার? একই মনের অধিকারী মানুষ দরকার। তাহলে বিজনেস করতে হলে কি দরকার? একই মনের অধিকারী মানুষ দরকার। বিজনেস করতে হলে কি দরকার? একই মনের অধিকারী মানুষ দরকার। লাইক মাইন্ডেড পিপল আর নেসেসারি টু স্টার্ট আ বিজনেস। বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করে দেখেন, একই ওয়ার্ড ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কি করে? কাজ করে। এই জন্য এইটা একটু ভয়ঙ্কর, আমরা এটা শিখে দিব, টেনশন নেওয়ার দরকার নাই। তাহলে খেয়াল করে দেখেন, আমরা যদি রুলস পড়তাম তাহলে পড়তাম একটা রুলস, অথচ এখন কয়টা জিনিস জানলাম? 4টা জিনিস। হ্যাঁ, বলেন রুলস ভালো না বাস্তবতা ভালো? বলেন রুলস ভালো না বাস্তবতা ভালো? কথা বলেন প্লিজ। রুলস ভালো না বাস্তবতা ভালো? রুলস ভালো নাকি বাস্তবতা ভালো? বাস্তবতা ভালো। বলেন, দ্রুত কমেন্ট করেন। আমি চাইলে রুলস পড়াইতে পারতাম, রুলস পড়ানো তো কোনো ব্যাপার না, দেখে 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 রুলস বলে দিতাম। তো রুলস পড়াইলে এখানে কেন আসছেন? রুলস তো বইয়ের মধ্যে আছে, এগুলো টিম রুলস তো বইয়ের মধ্যে আছে, কিন্তু পড়তে হবে বাস্তবতা দিয়ে। বাস্তবতা দিয়ে বলে এটা সারা জীবন মনে থাকবে। রুলস পড়লে পড়তাম একটা, কিন্তু এখানে কটা জিনিস জানলাম আমরা? বলেন 4টা জিনিস শিখে ফেললাম। ঠিক আছে না ইনশাল্লাহ? ওকে ফাইন। যাই হোক, 1 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ। আমি বারবার বলতেছি, প্রিপজিশন মুখস্থ টপিক, মেমোরাইজিং পার্ট, মুখস্থ টপিক। এটা আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করলে আপনি পারবেন, নিলে পারবেন না। এটা পড়ানোর কিছু নাই। তবুও আমি আমার অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় আপনাদেরকে পড়াই দিব, যেটা দিয়ে হয়তো আল্লাহর রহমতে সামনের পরীক্ষায় কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কমন পেয়ে যাবেন। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, 2 নম্বরে, হি ডিড ফলোইং দ্য ইনসিডেন্ট এন্ড দ্য আন্ডারলাইন রুট ইজ আ ড্যাশ। দেখেন কি চমৎকার প্রশ্ন, 46 বিসিএসে আসছে। খুব খেয়াল করেন, ভালো লাগবে, খুব খেয়াল করেন। হ্যাঁ, আজকের ক্লাস সারা জীবনের শ্রেষ্ঠ ক্লাস হবে। সারা জীবনের কি হবে? শ্রেষ্ঠ ক্লাস হবে। সারা জীবনের কি হবে? শ্রেষ্ঠ ক্লাস হবে। খুব খেয়াল করেন। হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট। খেয়াল করে দেখেন, এই যে পরীক্ষায় আসলো ইনসিডেন্ট কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, মনোযোগ প্লিজ। পরীক্ষায় আসলো ইনসিডেন্ট কোন পার্টস অফ স্পিচ? আপনি তো পকাত করে তাকায় থাকবেন, আল্লাহ ইনসিডেন্ট তো এটা কি ঘটনা? ঘটনা, তার সাথে একটা ধাক্কা খেয়েছিলাম, আমার একটা ঘটনা ঘটছে, আমার প্রেম হয়েছে, ভালো লাগছে, এটা ভার্ব হবে। না না না, আমার তো তাকে এখন আর ভালো লাগে না, ব্লক মেরে দিছে, না অ্যাডভার্ব হবে। নো, কিসের ভার্ব আর অ্যাডভার্ব? তার মানে এবং উল্টাপাল্টা চিন্তা করার কোনো সুযোগ নাই। আমরা একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম, এই যে একটা আর্টিকেল আর্টিকেল আর্টিকেল, আর আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা সারা জীবন নাউন নাউন নাউন। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে? সারা জীবন নাউন হবে। সে যেই হোক, ইনসিডেন্ট হোক আর এক্সিডেন্ট হোক আর পেক্সিডেন্ট হোক আর বেক্সিডেন্ট হোক, যাই হোক, নাউন হোক। তাহলে আর্টিকেল পরে একটা ওয়ার্ড মানে নাউন হয়ে গেছে। কি নাউন? তার কথা বুঝছেন তো? আর্টিকেল পরে একটা ওয়ার্ড মানে এটা অটো নাউন হয়ে গেছে, অটো নাউন, অটো নাউন। তাহলে ইনসিডেন্ট যদি পরীক্ষায় সেটা কোন পার্টস অফ স্পিচ? আনসার হবে নাউন। কেন নাউন? আপনারা ওই অর্থরথ চিন্তা করার দরকার নেই, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড মানে নাউন হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানাবেন প্লিজ। ওকে ফাইন। তাহলে আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে, সেটা নাউন হয়ে গেছে, আর এটা হয়ে গেছে আর্টিকেল। তাহলে আর্টিকেল প্লাস নাউন মিলে একটা ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। তার মানে সঙ্গী আছে। তার মানে এটা ফলোইংটা কি হয়ে গেছে বলেন? প্রিপজিশন। 2 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিন 2K আলহামদুলিল্লাহ, দ্রুত। ক্লিয়ার হলে বলেন 2K আলহামদুলিল্লাহ, নাহলে পড়াবো না, তাড়াতাড়ি বলেন। বুঝছেন কিনা একটু বলতে হবে, দ্রুত দ্রুত। ক্লাস সারা জীবনের শ্রেষ্ঠ ক্লাস হবে, তাই না? আমি তো আগেই বলেছিলাম যে আজকের ক্লাসটা অনেক সুন্দর হবে। সারা জীবনের শ্রেষ্ঠ ক্লাস না হলেও শ্রেষ্ঠ ক্লাসের কাছাকাছি হবে ইনশাআল্লাহ। আপনারা আসলে তো আমাকে চিনেন নাই, আসলে চিনবেন। হ্যাঁ, আপনারা তো আসলে আমাকে চিনেন নাই, আস্তে আস্তে চিনবেন। শুধু ক্লাস করতে থাকেন, তারপর বুঝবেন আসলে আল্লাহ আপনাকে কোথায় নিয়ে আসছে। আপনি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন যে আলহামদুলিল্লাহ 750 টাকার বিনিময়ে যেটা পাচ্ছি সেটা মানে করতে থাকেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা,
আমি একটু ক্লান্ত হয়েছিলাম, একটু বিশ্রাম নিয়ে নিলাম, এখন আবার পড়ানো শুরু হবে ইনশাল্লাহ। এবার খেয়াল করে দেখেন, টিয়া পাখিরা, ময়না পাখিরা, কলিজার টুকরা মানিকেরা, খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে। হ্যাঁ, আমাদের সবসময় টার্গেট কি হবে? একটা দিয়ে একটা পারা। প্লিজ বলেন, একটা ইকুয়াল টু একটা নাকি একটা ইকুয়াল টু হাজারটা? বলেন আমাদের টার্গেট কি হবে? আমরা একটা পরে একটাই পারতে চাই না, একটা পরে হাজারটা পারতে চাই। বলেন হাজারটা পারতে চাই। বলেন দ্রুত বলেন, একটা দিয়ে একটা পারতে চাই না হাজারটা? নেভার এ নেভার, আমরা একটা দিয়ে কখনো একটা পারতে চাই না। আমরা পড়বো একটা, এটা দিয়ে হাজার হাজার লাখ লাখ প্রশ্ন আনসার করবো ইনশাআল্লাহ। এই যে একটা সিস্টেম শিখিয়ে দিলাম, আর্টিকেল পরে একটা ওয়ার্ড থেকে নাউন, এটা দিয়ে হাজার হাজার লাখ লাখ পারবেন। একটু পর প্রমাণ দেখাবো, টেনশন নিয়েন না। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে ভাইয়া, এই যে আর্টিকেল প্লাস নাউন দিলে কি হয়ে যায়? ফ্রেজ হয়ে যায়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। তাহলে সঙ্গী আছে, সঙ্গী থাকলে প্রিপোজিশন, কোনো কথা নেই, খালি মাইর হবে, কোনো কথা হবে না, কি হবে? খালি মাইর হবে। ঠিক আছে, খালি কি হবে? মাইর হবে, খালি কি হবে? মাইর হবে। ওকে, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা, খুব খেয়াল করে, ভালো লাগবে। হ্যাঁ, খেয়াল করে। এবার দেখেন এই যে ফলোইং, প্রিয় ভাই বোন আমার, এবার আরেকটা জিনিস জানাবো, যেটা জানার পর আপনারা একদম ফিদা হয়ে একদম বলবেন স্যার, ও স্যার আপনাকে আই লাভ ইউ, সত্যি বলছি। এই দেখেন ফলোইং, প্রিয় ভাই বোন আমার, যদিও আমরা বললাম ফলোইং প্রিপোজিশন, যদিও আমরা বললাম ফলোইং প্রিপোজিশন, যদিও আমরা বললাম ফলোইং প্রিপোজিশন, প্রথমত যদিও বললাম ফলোইং প্রিপোজিশন, প্রথমত যদিও বললাম ফলোইং প্রিপোজিশন, কিন্তু পরক্ষণে আমি বলবো ফলোইং বলতে কোনো প্রিপোজিশন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কারণ পৃথিবীর কোনো প্রিপোজিশনের সাথে আইএনজি থাকে না। আপনি কোনোদিন শুনছেন ইনিং, অ্যাটিং, বিফোরিং, সিন্সিং, আফটারিং? ওই এমন কি হয়? না তো, এমন তো হয় না প্রিয় ভাই বোন আমার। তার মানে আমি বলছি না যে ফলোইং প্রিপোজিশন না, যেহেতু এর পরে সঙ্গী আছে, যেহেতু এর পরে সঙ্গী আছে, যেহেতু এর পরে কি আছে? সঙ্গী আছে, এটা অবশ্যই প্রিপোজিশন, অবশ্যই প্রিপোজিশন, অবশ্যই কি প্রিয় ভাই বোন আমার? প্রিপোজিশন, কিন্তু রিয়েল প্রিপোজিশন না। প্রিয় ভাই বোন কলেজার টুকরা মানিকেরা, একটু সময় দেন, একটু মনোযোগ দেন, জীবনের শ্রেষ্ঠ ক্লাস হবে, জীবনের শ্রেষ্ঠ ক্লাস হবে। তাহলে আমি বলছি না যে এটা প্রিপোজিশন না। প্রথমে বললাম যে প্রিপোজিশন, পরক্ষণেই বললাম এমন কোনো প্রিপোজিশন এই পৃথিবীতে নাই। কেন নাই? কারণ পৃথিবীর কোনো প্রিপোজিশনের সাথে সাধারণত আইএনজি থাকে না। আমরা কি বলতে পারি? ইনিং, অ্যাটিং, বিফোরিং, আফটারিং, সিন্সিং, ফর্মিং, এমন তো বলা যায় না প্রিয় ভাই বোন আমার। তাহলে আমরা বলছি না যে এটা প্রিপোজিশন না, যেহেতু সঙ্গী আছে অবশ্যই প্রিপোজিশন, যেহেতু সঙ্গী আছে এটা কি ভাইয়া? অবশ্যই প্রিপোজিশন, কিন্তু এটা রিয়েল প্রিপোজিশন না, এটা রিয়েল প্রিপোজিশন না, কিন্তু এটা রিয়েল প্রিপোজিশন না, এটা রিয়েল প্রিপোজিশন না। এটা মূলত ছিল একটা ভার্ব ফলো, এটা মূলত ছিল একটা ভার্ব ফলো। এই ফলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে প্রিপোজিশন বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে প্রিপোজিশন বানালে তার নাম হয়ে যায় পার্টিসিপল প্রিপোজিশন। মোটামুটি ক্লিয়ার? হালকা করে আবার সামারি করতেছি, কারণ এটা আমার বৈশিষ্ট্য, অথবা এটা আমার একটা সবচেয়ে বড় গুণ যে আমি রিপিট করতে ভালোবাসি, যেন আপনারা বারবার শুনে শুনে কলিজার মধ্যে সেট করে নিতে পারেন। হুবহু সেম কথাটা আমি আবার বলছি, মনোযোগ। হ্যাঁ, প্রথমত বললাম আমরা প্রিপোজিশন, কেন? সঙ্গী আছে। পরক্ষণে আমরা বলবো, কাউকে পড়ানোর সময় হুবহু এইভাবে বলবেন, কপি করেন প্লিজ, কপি করেন। প্রথমে বললাম আমরা এটা প্রিপোজিশন, কেন? সঙ্গী আছে। পরক্ষণে বলবো এমন কোনো প্রিপোজিশন এই পৃথিবীতে নেই, পৃথিবীতে নেই, পৃথিবীতে নেই। কেন? সেই কথার সম্পর্কে যুক্তি দিব। আচ্ছা দেখো, পৃথিবীর কোনো প্রিপোজিশনের সাথে কি আইএনজি থাকে? আমরা কি কখনো এমন বলতে পারি ইনিং, সিনসিং, আফটারিং, বিফোরিং? তখন আপনার স্টুডেন্ট বলবেন না তো স্যার বা ম্যাডাম, এমন তো বলা যায় না। তার মানে পৃথিবীর কোনো প্রিপোজিশনের সাথে আইএনজি থাকে না, তার মানে এটা প্রিপোজিশন। আমরা বলছি না যে এটা প্রিপোজিশন না, এটা অবশ্যই প্রিপোজিশন, যেহেতু সঙ্গী আছে অবশ্যই কি প্রিপোজিশন, কিন্তু রিয়েল প্রিপোজিশন না। এটা ছিল মূলত একটা ভার্ব ফলো, মানে অনুসরণ করা। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে আরে প্রিপোজিশন বানাইছে, জোর করে কি বানাইছে? প্রিপোজিশন। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে প্রিপোজিশন বানালে তার নাম হয়ে যায় পার্টিসিপল প্রিপোজিশন, তার নাম হয়ে যায় পার্টিসিপল প্রিপোজিশন, তার নাম হয়ে যায় পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন। তবে ভুলেও কিন্তু কেউ বলেন না স্যার এটা জিরান প্রিপোজিশনের উদাহরণ দেন। স্যার পার্টিসিপল প্রিপোজিশনের যেহেতু উদাহরণ দিয়েছেন, স্যার একটা জিরান প্রিপোজিশনের উদাহরণ দেন। দুঃখিত মাননীয় আদালত, জিরান প্রিপোজিশন বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। ক্লিয়ার? জিরান প্রিপোজিশন বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। তাহলে আমি আবার বলছি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কোনো ওয়ার্ড যদি প্রিপোজিশনের কাজ করে তখন তার নাম হয়ে যায় পার্টিসিপল প্রিপোজিশন। আর জিরান প্রিপোজিশন বলতে কোনো ধারণা এই পৃথিবীতে নাই। এইটুকু পর্যন্ত যারা বুঝতে পেরেছেন কমেন্টে লিখেন এ কে। এ কে মানে এইটুকু ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার। এ কে মানে এইটুকু ক্লিয়ার। আবার ভুলেও কেউ লিখেন না এ কে মানে স্যার আকলিমা খাতুন, দুষ্টু বান্দর পোলাপান, যা লিখেন এইটুকু ক্লিয়ার। এবার একটু বলেন, জীবনের সেরা একটা ক্লাসের একটা গ্রান্ট পাওয়া যাচ্ছে না? কথা বলেন প্লিজ। ভাই রুলস ভালো লাগতেছে না বাস্তবতা? বলেন। রুলস পড়ার জন্য তো আমরা এখানে আসি না, রুলস তো বইয়ের মধ্যে আছেই, কিন্তু বাস্তবতা দিয়ে বললে দেখেন এই যে ভালো লাগতেছে না। বলেন, আমি রুলস পড়া দিলাম ডট 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 ডট, কিন্তু এই জিনিসটা জীবনে শিখতে পারতেন?
রুলস পড়লে এটা কোনোদিন শিখতে পারতেন না। অনেকে বলে স্যার স্যার রুলস পড়ান, স্যার প্রশ্ন সলভ কেন করান? আরে ভাই, প্রশ্ন সলভ করলে তো বাস্তবতা শিখতে পারবেন, আর রুলস পড়লে তো রুলসই পড়লেন, রুলস পড়লে তো হইলো না। ভাই একটু বলেন তো, জীবনে একটা সেরা ক্লাসের একটা গ্রান পাওয়া যাচ্ছে না? আজকের ক্লাসে একটা পোলাও পোলাও গ্রান পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, একটা বিরিয়ানি বিরিয়ানি গ্রান আসতেছে না? একটা কাচ্চি কাচ্চি ভাব আসতেছে না? বলেন, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ? ভাই বোন, ভাই বোন গো, ও প্রিয় ভাই বোন আমার, প্রামাণিকেরা, আপনার কথা বলবেন না তো? জানি তো আমার সাথে কথা বলবেন না, শুধু তো পারেন আমার সাথে, শুধু পারেন আমার সাথে। আমার সাথে এত রাগ কেন আপনাদের? আর কারোর সাথে তো রাগ করতে পারেন না। খারাপ অন্তর, ভালোবাসেন না আমাকে, জানি তো, পারবেন কেন? আমাকে কেন ভালোবাসবেন? কিন্তু আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আই লাভ অল অফ ইউ সো মাচ, আই লাভ অল অফ ইউ সো মাচ। আমাকে ভালোবাসতে হবে না, হ্যাঁ, আমাকে ভালোবাসার দরকার নাই, আপনারা ওকেই ভালোবাসেন, ওকে নিয়ে থাকেন। আচ্ছা, গুড গুড গুড। এই তো আলহামদুলিল্লাহ, জি স্যার মজা মজা, পারবো ইনশাল্লাহ। জি স্যার সারা জীবনের শ্রেষ্ঠ ক্লাস। জি স্যার পোলাও পোলাও গ্রান আসতেছে, গুড। এই তো এই তো গুড, বিরিয়ানি গ্রান আসতেছে, কাচ্চি কাচ্চি ভাব আসতেছে, তাই না? ওকে, কাচ্চি কাচ্চি ভাব আসতেছে, তাই না? ওকে ফাইন, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাচ্চি লাইন আজকে ফেল, তাই না? আপনারা এত দুষ্টু বান্দর, শুনেন না? তাহলে মোটামুটি এটা হয়ে গেল। আপনারা আমাদের কামরুন নাহার আক্তার পাপড়ি নামে একজন কলেজের টুকরা মানিক বোন আছে, সে বলতেছে স্যার আরেকবার বলেন, আমি নোট করতেছি। ওরে বান্দরনি, এ বান্দরনি, একবার বলবো শুধু, আর অনেকবার বলবো, টেনশন নাই। তো এই ধরনের প্রিপোজিশন আপনারা শুনলে অবাক হবেন। এই ধরনের পার্টিসিপল প্রিপোজিশন, যেটা সংক্ষেপে আমরা বলতে পারি পিপি বা পার্টিসিপল প্রিপোজিশন, 46তম বিসিএস আসছে, 45তম বিসিএস অনেকবার আসছে। আমি প্রমাণ দেখাচ্ছি, দাঁড়ান, আমি প্রমাণ দেখাচ্ছি, খেয়াল করে দেখেন, আমি প্রমাণ দেখাই দিচ্ছি। আমি প্রমাণ ছাড়া কথা বলবো না, দাঁড়ান, প্রমাণ দেখাই দিচ্ছি, তাহলে ভালো লাগবে। দাঁড়ান, প্রমাণ দেখাই দিচ্ছি, দাঁড়ান। এই দেখেন, এখনো কিন্তু আমরা 46তম বিসিএস আছি। তাহলে 46তম বিসিএস কয়টা প্রশ্ন আসছে? 3টা। আল্লাহ, দেখছেন 46তম বিসিএস কয়টা প্রশ্ন আসছে? দেখেন, এই যে 4টা। কয়টা আসছে? 4টা। দেখছেন, এই যে 46তম বিসিএস প্রিপারেশন থেকে শুধু 4টা প্রশ্ন আসছে। দেখেন 45তম মধ্যে কয়টা আসছে? দেখেন, দেখেন 45তম মধ্যে কয়টা আসছে? একটা, দেখেন, তারপরে 2টা। আচ্ছা, এগুলো আমি পরে দেখাচ্ছি, দাঁড়ান। আপনাদেরকে পার্টিসিপল প্রিপোজিশনটা একটু দেখাই নি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পার্টিসিপল প্রিপোজিশনটা একটু দেখাই নেই, পার্টিসিপল প্রিপোজিশনটা একটু দেখাই নেই, পার্টিসিপল প্রিপোজিশনটা একটু দেখাই নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। আল্লাহ সাহায্য করেন মালিক। পাইছি, বলে দিলাম। হ্যাঁ, দেখেন, এইটা দেখেন, কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইউর ওয়ার্ক। তোমার কাজের ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো। এবার খেয়াল করে দেখেন, এই যে ইউর ওয়ার, তাহলে এই যে ইউর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে একটা ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। তার মানে সঙ্গী আছে, আর সঙ্গী থাকলে রিগার্ডিং হয়ে গেল প্রিপোজিশন। যদিও প্রথমত আমরা প্রিপোজিশন বললাম, পরক্ষণেই বলবো এমন কোনো প্রিপোজিশন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো প্রিপোজিশনের সাথে সাধারণত আইএনজি থাকে না। আমরা কি বলতে পারি ইনিং, আফটারিং, সিন্সিং, বিফোরিং, এমন কি বলা যায় না? তো এমন আসলে বলা যায়। তার মানে আমরা বলছি না যে এটা প্রিপোজিশন না, এটা অবশ্যই প্রিপোজিশন। যেহেতু সঙ্গী আছে, এটা অবশ্যই কি প্রিপোজিশন, কিন্তু এটা রিয়েল প্রিপোজিশন না। এটা ছিল মূলত একটা ভার্ব রিগার্ড, এটা ছিল একটা ভার্ব রিগার্ড। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে কি বানানো হয়েছে? প্রিপোজিশন। এই জন্য তার নাম হয়ে গেল পিপ পিপ, মানে পার্টিসিপল প্রিপোজিশন। এবার ক্লিয়ার? আবার বলে দিলাম, আরো দেখাচ্ছি। দেখেন, আরেকটা প্রশ্ন আসছে এখান থেকে, দেখেন আরেকটা প্রশ্ন আসছে। ও ভালো কথা, এটা যে সত্যি সত্যি প্রিপোজিশন তারও কিন্তু প্রমাণ আছে। এই রিগার্ডিং এর, এখানে রিগার্ডিং অর্থ হচ্ছে সম্পর্কে, সম্পর্কে, অর্থাৎ তোমার কাজের সম্পর্কে বা কাজের ব্যাপারে যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে জানায়ও, বা আমাকে জানায়ও প্লিজ, হ্যাঁ, বা আমাকে কল দিও। তো সম্পর্কে ইংলিশ কি? অ্যাবাউট। তার মানে এখানে রিগার্ডিং কাজ করতেছে কি হিসেবে? অ্যাবাউট হিসেবে। আর অ্যাবাউট একটা প্রিপোজিশন। ক্লিয়ার? আমি আরো প্রমাণ দিচ্ছি, দেখেন, আরো প্রমাণ দিচ্ছি, টেনশন নেন না। এই দেখেন, সেম আরেকটা প্রিপোজিশন আসছে, এই দেখেন, তাহলে 46তম বিসিএস আসছে, 41তম বিসিএস আসছে, 39তম বিসিএস পার্টিসিপল প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে। এইবার দেখেন, দেয়ার ওয়াজ দ্য স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং। এবার যদি পরীক্ষা আসে ওয়েডিং কোন পার্টস অফ স্পিচ ইজ ওয়েডিং, এবার দেখি আপনারা পারেন কিনা, নাইলে এমন পিটামু বলেন দেখি, দ্রুত বলতে হবে প্লিজ। ওয়েডিং কোন পার্টস অফ স্পিচ, দ্রুত বলেন, নাইলে পড়াবো না আমি। ওয়েডিং কোন পার্টস অফ স্পিচ, ওয়েডিং কোন পার্টস অফ স্পিচ, ওয়েডিং কোন পার্টস অফ স্পিচ, দ্রুত দেখি। যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড অথবা লিজেন্ডিনী।
যে পারবে তাকে আমি অনেক আই লাভ ইউ, আর যে পারবে না আই হেট ইউ সো মাচ। মেয়েরা ছাড়া, হ্যাঁ ওকে, শুধু ছেলেদেরকে আই লাভ ইউ, হ্যাঁ তাই না? দ্রুত বলতে হবে। আমি কি এখন সিজদায় লুটিয়ে পড়বো? আমি কি 2 হাত তুলে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, নাকি আমি কান্না করে ফেলবো? বলেন। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের সব ভাই বন্ধুর উত্তর সঠিক হচ্ছে। সবাই লিখতেছে প্রিপোজিশন, সরি নাউন 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 নাউন। সত্যি আমি অনেকটা ইমোশনাল হয়ে গেলাম। আমার মনে হচ্ছে যে আমি পুরো পৃথিবী পরিমাণ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার জন্য না, আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আসমান জমিনের মাঝখানের জায়গা সমপরিমাণ আপনার শুকরিয়া। দুনিয়াতে যত জিন ইনসান আছে সেই জিন ইনসানের সংখ্যা পরিমাণ শুকরিয়া। দুনিয়াতে যত গাছপালা আছে সেই গাছপালার সমপরিমাণ শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার জন্য নয় প্রিয় ভাই বোন, আমার কলেজের উপর মানিকদের জন্য, আমার প্রিয় ভাই বোনদের জন্য শুকরিয়া আদায় করছি। কেন? দেখেন সবার উত্তর সঠিক হয়েছে, সবাই বলেছে স্যার এটা নাউন হবে, অথচ কেন, কেমনে পেরেছেন? এই যে স্যার আর্টিকেল আছে, আর আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। তো রাগ করবেন না প্রিয় ভাই বোন, কলেজের উপর মানিকেরা, সত্যি করে মন থেকে একটু বলেন তো, ভাই যে সিস্টেমটা শিখাইছি আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, তাহলে এটা দিয়ে পারবো না ইনশাল্লাহ? শত শত হাজার হাজার পারবো। এবার সত্যি করে মন থেকে একটা কথা বলেন, যদি এই সিস্টেমটা আপনি খেয়াল না করতেন তাহলে ওয়েডিং আসলে আপনি কি আনসার করতেন বলেন? ওয়েডিং দেখেই আপনি কোয়েডিং হয়ে যেতেন, ওয়েডিং দিতে আপনি কোয়েডিং হয়ে যেতেন। আপনি ভাবতেন এটা কি যেন হবে, বার হবে, অ্যাডজেক্টিভ হবে, নাউন হবে, আর্টিকেল হবে, ভাবতেন কিনা বলেন? অথচ এখন কোনো ভাবনার সুযোগই নাই, ভাবনার টাইম নাই, ভাবনার কি নাই, টাইম নাই। আর্টিকেল পরে একটা ওয়ার্ড ধরে না, অটো নাউন, যাই থাক নাউন হবে। ওয়েডিং থাক, কোয়েডিং থাক, ওয়েডিং থাক, মোয়েডিং, যাই থাক কি হবে? নাউন হবে। বলেন ভুল করতেন কিনা, সত্যি করে বলেন। ভাই সিস্টেমটা না বললে ভুল করতেন কিনা বলেন, তাড়াতাড়ি বলেন। ভাই যদি সিস্টেমটা না বলতাম ভুল করতেন কিনা বলেন। না বলবেন না তো, আচ্ছা আমাকে ভালোবাসেন না আমি জানি তো, পারবেন না তো, বাসার দরকার নেই। আমি একাই ভালোবেসে গেলাম সারাটা জীবন মানুষকে, এ জীবনে আর ভালোবাসা পেলাম না। বলেন ভুল করতেন কিনা বলেন, ঝামেলা হইতো কিনা বলেন। হইতো, কিন্তু আল্লাহর রহমতে এখন কিন্তু ঝামেলা হয় নাই। একদম মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে আনসার করে ফেলছেন যে স্যার এটা নাউন হবে নিঃসন্দেহে। কেন? আর্টিকেল পরে একটা ওয়ার্ড। যাই হোক, তাহলে এখানে একটা আর্টিকেল আছে, একটা নাউন আছে, আর্টিকেল প্লাস নাউন মিলে ফ্রেজ হয়। খেয়াল করছেন? কখনো কিন্তু আমি ডাইরেক্ট বলি না এটা নাউন ফ্রেজ, এভাবে কিন্তু বলি না। সিস্টেমটা খেয়াল করেন প্লিজ। তাহলে আমি কি বললাম? আর্টিকেল প্লাস নাউন মিলে একটা ফ্রেজ হয়, এভাবে আপনারা বলবেন, সেই ফ্রেজের নাম হয়ে যায় নাউন ফ্রেজ। তার মানে নাউন ফ্রেজ কি? সঙ্গী। তাহলে সঙ্গী আছে, সঙ্গী থাকলে ফলোইং কি হয়ে গেছে? প্রিপোজিশন। তাহলে আমরা যদিও প্রথমে প্রিপোজিশন বললাম, পরক্ষণে বলবো এমন কোনো প্রিপোজিশন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কারণ পৃথিবীর কোনো প্রিপোজিশনের সাথে সাধারণত আইএনজি থাকে না। আমরা কি বলতে পারি ইনিং, আফটারিং, বিফোরিং, সিন্সিং? এমন কি বলা যায় না তো, এমন আসলে বলা যায় না। তার মানে আমরা বলছি না যে এটা প্রিপোজিশন না, এটা অবশ্যই প্রিপোজিশন, যেহেতু সঙ্গী আছে অবশ্যই প্রিপোজিশন। তবে এটা রিয়েল প্রিপোজিশন না, এটা ছিল একটা ভার্ব ফলো। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তাকে জোর করে প্রিপোজিশন বানানো হয়েছে। আর জোর করে কাউকে প্রিপোজিশন বানাইলে তার নাম হয়ে যায় পিপ পিপ বা পার্টিসিপেল প্রিপোজিশন। তার আনসার হবে। তাহলে একবার বলতে বলছেন, কয়বার বলছি? আমাদের কামরুন্নাহার পাপড়ি, আমাদের একজন বোন অনুরোধ করেছেন স্যার একটা আবার রিপিট করেন। কয়বার রিপিট করছি বলেন? বুঝবেন না, বুঝবেন না, আপনারা যে কি পাইছেন বুঝবেন না, বুঝবেন না, আসলে বুঝবেন না, ভালোবাসা বুঝবেন না, কিন্তু বুঝবেন যেদিন আমি থাকবো না সেদিন বুঝবেন, বুঝবেন ঠিকই। তাহলে বুঝছেন তো, ভাইয়ের ফিলিংসটা বুঝতেছেন? এই হোক, তাহলে আল্লাহর প্রতি আশা করি ঝামেলা হবে না ইনশাআল্লাহ। সো এই হচ্ছে ব্যাপার। আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য আমরা পারি না। অনেক আছে রুলস পারলা, রুলস না পারলে স্যার বিষ খেয়ে মরে যাবো। কেন গো? রুলস পড়া, আমার জামাই কইছি রুলস পড়তে হবে, নাইলে তোমার টাকা দিতাম না। বান্ধব নেই, রুলস পড়লে হবে, তাই না? অনেকে কিন্তু মাইন্ড করতেছেন স্যার আপনি কেন প্রশ্ন পড়াচ্ছেন, আপনি প্রশ্ন সলভ কেন করাচ্ছেন স্যার, রুলস পড়ান। অনেকে রাগ করতেছেন না? বলেন কে কে রাগ করতেছেন বলেন। তাহলে মনে রাখবেন, রুলস পড়লে তো আপনি একটা রুলস শিখলেন, কিন্তু এই বাস্তবতা দিয়ে পড়লে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। ভাই আমার সাথে রাগ করতেছেন এমন কে কে আছেন একটু শুনি। আমি প্রশ্ন পড়াচ্ছি বলে রাগ করতেছেন কে কে? রাগ করেন না, আমি আপনাদেরকে ভালোবাসি। আর পড়াশোনা এনজয়ের ব্যাপার। আপনারা খেয়াল করছেন আমি নিজেও কিন্তু পড়াশোনাকে এনজয় করি এবং আপনাদেরকে এনজয় করে পড়ানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। কে কে রাগ করতেছেন বলেন? আপনারা কি রাগ করতেছেন? আমার উপর কষ্ট পাচ্ছেন? আমাকে বদদোয়া দিচ্ছেন? রাগ করবেন না প্লিজ, আমি আপনাদেরকে ভালোবাসি প্রিয় মানিকেরা।
আচ্ছা, ও আরেকটা ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটা সত্যি সত্যি প্রিপোজিশন। ফলোইং কিন্তু এখানে সত্যি সত্যি প্রিপোজিশনের কাজ করতেছে। কেন? কারণ এখানে ফলোইং এর অর্থ হচ্ছে দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং। ওয়েডিং এর পরে রিসেপশন ছিল, ছোট্ট একটা রিসেপশন ছিল ওয়েডিং এর পরে। তাহলে ফলোইং অর্থ এখানে পরে, আর পরে ইংলিশ কি জানো ভাইয়া? আফটার। আর আফটার একটা কি ভাইয়া? আফটার একটা প্রিপোজিশন। তার মানে এখানে ফলোইং এর পরিবর্তে আপনি দিতে পারেন আফটার। তাহলে দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন আফটার দ্য ওয়েডিং। তাহলে বুঝছেন? প্রমাণিত। প্রমাণিত যাদের কাছে প্রমাণিত যে ফলোইং একটা প্রিপোজিশন, এটা প্রমাণিত, তারা কমেন্টে পি লিখেন যে স্যার এটা কি ভাইয়া? প্রমাণিত। স্যার এটা কি? প্রমাণিত। স্যার এটা প্রমাণিত। স্যার এটা কি? প্রমাণিত। ওকে ভাই, এবার আমি আরেকটা দেখাই। ফাইনালি আমরা 3 নাম্বারটা দেখাই দিচ্ছি। এটা প্রমাণিত। প্রমাণিত দেখাই দিচ্ছি, দেখেন প্রমাণিত। এই দেখেন প্রমাণিত হলে পি লিখে দেন। এবার দেখেন, হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট। এই ঘটনা, এই বাক্যের অর্থ হচ্ছে সে, ঘটনাটি সে না, ধরেন তিনি, তিনি ঘটনাটির পর মারা যান। এই বাক্যের অর্থ হচ্ছে তিনি ঘটনাটির পর মারা যান। এই বাক্যের অর্থ হচ্ছে কি ভাই? তিনি ঘটনাটির পর মারা যান। এই বাক্যের অর্থ হচ্ছে তিনি ঘটনাটির পর মারা যান। পর মানে কি ভাইয়া? এই যে ফলোইং দ্য ইনসিডেন্ট, মানে ইনসিডেন্ট মানে ঘটনা, ফলোইং মানে পরে। তাহলে ফলোইং দ্য ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনাটির পরে, আর পরে মানে কি ভাইয়া? আফটার। তার মানে আপনি চাইলেই এখানে বলতে পারেন এইটার পরিবর্তে আফটার দ্য ইনসিডেন্ট। তাহলে হি ডাইড আফটার দ্য ইনসিডেন্ট, তিনি ঘটনাটির পর মারা যান। তাহলে আফটার একটা প্রিপোজিশন, ফলোইং একটা প্রিপোজিশন। তার মানে ফলোইং এখানে কাজ করতেছে আফটার হিসেবে, রিগার্ডিং কাজ করতেছে অ্যাবাউট হিসেবে। বলেন প্রমাণিত কিনা দ্রুত? স্যার এই পৃথিবীতে এমন কি আছে যে আপনাকে ভালো বলবে? ফারজান আক্তার। ছি, কি বললেন এটা আপু, কষ্ট পেলাম। আচ্ছা, ক্লিয়ার আলহামদুলিল্লাহ স্যার, প্রমাণিত আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, গুড আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে এত ভালো লাগে, এত ভালোবাসি। আপনারা অনেক ট্যালেন্ট, অনেক ট্যালেন্ট। এটা এইটা মানে 46তম বিসিএস বলতে বিসিএস এর ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্ন আর কি। বিসিএস এর ইতিহাসে সবচেয়ে কঠিন প্রিপোজিশন প্রশ্ন হচ্ছে এটা। এই প্রশ্নটা 46তম বিসিএস এ আসছে, বেশিরভাগ পোলাপান পারে নাই। এটা স্যাররা একটা সাহিত্য থেকে বা একটা মানে কি বলবো, সাহিত্য বলা যায় বা একটা রচনা বলা যেতে পারে বা কম্পোজিশন বলা যেতে পারে, সেইখান থেকে একটা লাইন উঠাই দিচ্ছে স্যাররা। যাই হোক, তাহলে এই যে সোনো সুইরল ড্যাশ দ্য ভ্যালি মানে হচ্ছে উপত্যকার ওপর দিয়ে তুষার গড়িয়ে পড়ছে। তুষার গড়িয়ে কোন দিকে পড়ে বলেন তো, কে বলতে পারবেন? তুষার উপত্যকার মানে হলে ওই যে পাহাড়, পাহাড়ের যে পাদদের বা ঢাল থাকে, এখান থেকে তুষারগুলো বা বরফগুলো গলে গলে কোথায় পড়ে? হ্যাঁ, কোথায় পড়ে? নিচে পড়ে। নিচে পড়ে, গুড। গড়িয়ে পড়ছে, গড়িয়ে কোন দিকে পড়ছে? গড়িয়ে নিচের দিকে পড়ছে। গড়িয়ে কোন দিকে পড়ছে? নিচের দিকে পড়ছে। গড়িয়ে কোন দিকে পড়ছে? নিচের দিকে পড়ছে। তাহলে নিচে মানে কি বলেন? আপ না, ইন না, থ্রো না, ডাউন। তাহলে জাস্ট নো সুইরল ডাউন দ্য ভ্যালি। এই সুইরল শব্দের অর্থ কিন্তু ভাই ঘুরে ঘুরে পড়া, ঘুরে ঘুরে পড়া। ব্যাপারটা আমি একটু বুঝাই। ধরেন আপনি পাহাড়ের উপর থেকে পড়ে গেলেন, আপনি কি ছেট করে পড়বেন না তো, আপনি ঘুরে ঘুরে পড়বেন। পাহাড়ের উপর থেকে কোনো কিছু পড়লে কিন্তু দেখবেন ঘুরে ঘুরে পড়ে, ঘুরে ঘুরে পড়ে, ঘুরে ঘুরে পড়ে। এইটার মানে হচ্ছে ঘুরে ঘুরে, ঘূর্ণায়মান হওয়া আর কি, ঘুরে ঘুরে পড়া। এই হচ্ছে ব্যাপার আর কি। ক্লিয়ার? 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 সবার ক্লিয়ার? ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তাই না? ওকে ওকে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোনেরা, দেয়ার ইজ আ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট। গুড, ড্যাশ দ্য স্ট্রিট, ড্যাশ দ্য স্ট্রিট। ওকে ভাই, এবার দেখেন দেয়ার ইজ আ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট। বলা হচ্ছে একটা কফি শপ আছে। দেয়ার ইজ আ কফি শপ মানে একটা কফি শপ আছে রাস্তার ওই পারে। কোথায় আছে ভাই? রাস্তার ওই পারে। অর্থাৎ বলা হচ্ছে রাস্তার ওই পারে একটা কি আছে? কফি শপ আছে অথবা একটা দোকান আছে। হ্যাঁ, ওই পারে মানে কি? অ্যাট নো, অন নো, বিফোর নো, অ্যাক্রস। অ্যাক্রস মানে হচ্ছে ভাই ওই পারে। তাহলে দেয়ার ইজ আ কফি শপ অ্যাক্রস দ্য স্ট্রিট মানে রাস্তার ওই পারে একটি দোকান আছে। আমরা বলি না এই পারে আসলে তেমন কোনো দোকান, চায়ের দোকান নাই। আচ্ছা, আমরা চলো ওই পারে যাই। রাস্তার ওই পারে একটা কফির দোকান আছে। অবশ্যই ফুটওভার ব্রিজ দিয়ে পার হইতে হবে, নিচে দিয়ে যাওয়া যাবে না, কারণ আমার ভাই বোনদের কিছু হলে আমি শেষ। ওকে ওকে ফাইন। 4 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ। 5 নম্বর, হি ডিভাইডেড দ্য মানে, এটা 45তম বিসিএস আসছে, 26তম বিসিএস আসছে, প্রাইমারি নিবন্ধন থেকে অনেক বেশি পরীক্ষা আসছে এবং আবারও ইনশাআল্লাহ। মনে রাখবেন 2 জনের মধ্যে। কয়জনের মধ্যে বলেন তো ভাই? 2 জনের মধ্যে।
কোনো কিছু বন্টন করলে বিটুইন হয়, বিটুইন হয়। দুইজনের বেশি হলে, দুইজনের বেশি হলে অ্যামং হয়। দুইজনের বেশি হলে কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যামং হয়। তাহলে এখানে স্পষ্ট বলা আছে টু চিলড্রেন, তাহলে অবশ্যই এখানে আনসার হবে বিটুইন। জাস্ট এখানে যদি বলা থাকতো থ্রি চিলড্রেন, তখন আনসার হয়ে যেত অ্যামং। তাহলে দুইজন মিলে বিটুইন, আর দুইজনের বেশি হলে এখানে কি হইতো বলেন? অ্যামং হইতো। 3 চিলড্রেন, 5 চিলড্রেন, 4 চিলড্রেন, দুজনের বেশি মানে তিনজন, মিনিমাম তিনজন, 4জন, 5জন, 10জন, 500 জন হলে আমাদের কোনো আপত্তি নাই, সেক্ষেত্রে অ্যামং হবে। এবার খেয়াল করে দেখেন, আমি আরেকটা প্রশ্ন আপনাদের লিখে দিচ্ছি, আপনারা একটু বলবেন কি হবে, আসলে এখানটাতে কি হবে। আমরা বললাম ডিভাইডেড দ্য মানি, এরপরে দেখেন আমরা বললাম ডিভাইডেড দ্য মানি ড্যাশ রফিক, শফিক অ্যান্ড সালাম। এটা একটু উত্তর করতে হবে সবাই প্লিজ। আমরা বললাম ডিভাইডেড দ্য মানি রফিক, শফিক অ্যান্ড সালাম। হ্যাঁ, রফিক, শফিক, সালাম, হ্যাঁ, অথবা আমরা বললাম অ্যান্ড বরকত, কথার কথা বরকত। এবার বলেন এখানে কি হবে, দ্রুত বলতে হবে প্লিজ, এখানে কি হবে? আমরা বললাম ডিভাইডেড দ্য মানি রফিক, শফিক, সালাম অ্যান্ড বরকত। এখানে প্রায় 4 জন না? কি হবে বলেন, একটু দ্রুত বলতে হবে প্লিজ। 4 জন এমন হবে। গুড, সবাই একটু বলেন। হ্যাঁ, রফিক, শফিক, বরকত 4 জন। তাহলে 4 জন হলে কি হবে? রফিক, শফিক, বরকত, সালাম এমন হবে। গুড, সবাই দ্রুত, এমন হবে। 4 জন স্যার এমন হবে। গুড, সবাই দ্রুত বলতে হবে প্লিজ, সবাই একটু দ্রুত বলতে হবে। একটু দ্রুত বলতে হবে প্লিজ। একটু দ্রুত বলতে হবে। মানিকেরা, প্রিয় ভাই বোন ও মানিকেরা, একটু দ্রুত বলতে হবে। সবাই বলেন, সবাই। আলহামদুলিল্লাহ, গুড, সবাই চেষ্টা করতেছেন, খুব ভালো লাগতেছে। সবাই চেষ্টা করতেছেন, এটার জন্য আমার কাছে মানে ঈদের মতো আনন্দ লাগতেছে যে আপনারা সবাই চেষ্টা করতেছেন। আমাদের বেশিরভাগ ভাই বলতেছেন এমন হবে, কি হবে? কি হবে? এমন হবে। দুঃখের সহিত জানানো যাচ্ছে যে বা যাহারা বলিয়াছেন এমন হবে, তাদের জন্য আমি দুঃখিত। আসলে এখানে এমন হবে না, এখানে এমন ভুল। এবার বলেন, ওস্তাদের মায়ের শেষ রাইতে, তাহলে ওস্তাদের সাথে কি চালাকি করা যাবে? বলেন, এই কথা বলেন, ওস্তাদের সাথে কি চালাকি করা যাবে? ঠিক হবে? নো, ওস্তাদের সাথে চালাকি করা যাবে না। তাহলে শেখার আছে অনেক কিছু, কি ভাইয়া? অনেক কিছু। এই জন্য ভাইয়া কি ওস্তাদের সাথে কি করা যাবে না? কোনো বেয়াদবি করা যাবে না, চালাকি করা যাবে না। যেই হোক প্রিয় ভাই বোন আমার, পর্যটক মানিকেরা, আপনারা মন খারাপ করবেন না। এখানে যে ঝামেলাটা হয়েছে প্রিয় ভাই বোন আমার, ঝামেলাটা বিশাল বড় ঝামেলা, একেবারে পুরো একটা ঝামেলা, মানে পুরো একটা ঝামেলা হয়ে গেছে। আর সেই ঝামেলাটা হলো ভাইয়া, এখানে আপনি চাইলেও এমন দিতে পারবেন না। প্রশ্ন হচ্ছে কেন স্যার পারবো না? স্যার এখানে তো 2 জনের বেশি আছে। যদিও 2 জনের বেশি আছে, এমন হওয়ার কথা ছিল, কিন্তু ব্যতিক্রম লিখে রাখেন প্লিজ, লিখেন ব্যতিক্রম। আলাদা, লিখেন আলাদা, সবাই লিখেন আলাদা, নাম উল্লেখ থাকলে আলাদা, স্পেসিফিক নাম উল্লেখ থাকলে নাম উল্লেখ থাকলে দুজনের বেশি
হলেও বিটুইন হবে। বলেন আপনাদেরকে কেমন বার দিলাম? কেমন বার দিলাম বলেন? আমি কিন্তু ভালো ব্যাম্বু দিতে পারি, ঠিক আছে? আপনাদেরকে ব্যাম্বুর শরবত বানিয়ে খাইয়ে দিলাম। তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, দুইজনের বেশি হলে আমরা জানি যে নিঃসন্দেহে এমন হবে, নিঃসন্দেহে এমন হবে। কিন্তু যদি আলাদা আলাদা স্পেসিফিক নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে দুইজনের বেশি হলেও বিটুইন হবে। দুইজন না, যদি 100 জন হয় তবু বিটুইন হবে। মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে। কমেন্টে আপনারা না লেখা পর্যন্ত আমরা সামনে আগাবো না। আপনারা হয়তো আমার হৃদয়টার ব্যাপারে আমি জানি না ফিল করতে পারছেন কিনা, আমি জানি না আমার ফিল করতে পারছেন কিনা। আমার হৃদয়টা চায় আমি প্রত্যেকটা ক্লাস এত সুন্দরভাবে, এত সূক্ষ্মভাবে, এত দৃঢ়স্থিরতার সাথে, এত আস্তে আস্তে বা এত সুন্দর করে নেই। যত সময় লাগুক, লাগলে প্রিপারেশনের পর 2টা ক্লাস হবে, 3টা ক্লাস হবে, কিন্তু আমি আমার মতো করেই পড়াবো, আস্তে আস্তেই পড়াবো, ভালো মতোই পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমরা মাত্র 5টা প্রশ্ন পড়াইছি। আপনি হয়তো বুঝতেছেন না যে 1 ঘন্টা পার হয়ে গেছে, না 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আমরা মাত্র 5টা পড়াইছি, প্রশ্ন আছে এখানে 50টার বেশি। কয়টা? 50টার বেশি, ঠিক আছে? লাগলে 2টা ক্লাস 3টা ক্লাস লাগুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি নিব। হ্যাঁ, এমন না যে 750 টাকা দিয়ে ভর্তি করাইছি মানে তাড়াতাড়ি ক্লাস শেষ করে বিদায় করে দিব। নো, আরো ক্লাস হবে 50টা, টেনশন নেওয়ার দরকার নেই, বুঝছেন না? আরো 50টা ক্লাস চেষ্টা করবো আর কি নেওয়ার। 50টা ক্লাস হবে, 20টা ক্লাস তো হয়ে গেছে, ওই তো চেষ্টা করবো ইনশাআল্লাহ, টেনশন নেই। যাই হোক, একটু লিখতে হবে প্লিজ। আচ্ছা প্লিজ সবাই লিখছেন, সবাই লিখতে হবে প্লিজ, এই রুলসটা সবাই লিখতে হবে। হালকা করে কট আইকলা বাসায়, আমি কিন্তু ভালো বাঁশের শরবত দিতে পারি। হ্যাঁ আচ্ছা, আমাদের নিশি সুলতানা, আমাদের দুষ্টু আপুটা আজকেও চলে এসেছে, আমাদের কলেজার টুকরা লাল টুকটুকে লেজওয়ালা দুষ্টু আপু। নিশি কিন্তু আমার সাথে খুব রাগ করে, নিশিরা চেতাইলে খুব রাগ করে আমার সাথে, কিন্তু ও জানেই না ওকে যে কতটা ভালোবাসি। আচ্ছা ভাইয়া প্লিজ একটু দ্রুত বলতে হবে প্লিজ। ব্যতিক্রম লিখছেন সবাই সবাই। স্যার এবার কেউ বাস দেয়, কেউ দেয় না, কিন্তু আমি দিই। আচ্ছা স্যার কখনো সহজ প্রশ্ন দেন না, সেটা বুঝতে হয় তাই না? আচ্ছা হ্যাঁ, আমি আপনাদেরকে কেন বললাম জানেন? আমি যদি হুট করে রাগ করবেন না, আমি কিন্তু আসলে একটু এমনিতে আমি একটু বোকাশোকা মানুষ, কিন্তু পড়াশোনার লাইনে একটু স্মার্ট। হ্যাঁ, আমি যদি প্রথমেই আপনাদেরকে এই ব্যতিক্রম রুলসটা বলে দিতাম, বিশ্বাস করেন আপনাদের অনেকেরই মনে থাকতো না। কিন্তু এখন যখন সবাই মোটামুটি একটা ভালো রকমের বাঁশ খেয়েছেন বা ব্যাম্বু খেয়েছেন, এখন কিন্তু আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ আজীবন। কেন? আপনাদের এটা মনে পড়বে যে স্যার আমাদেরকে কি দিয়েছিল? বাঁশের শরবত। বাঁশের শরবত খাওয়ার সময় ইস কি যে কষ্ট হয়েছিল, তো বাঁশের শরবত খাওয়ার পর স্যার আমাদেরকে কি ব্যতিক্রম রুলটা বলে দিয়েছে। এই কারণে এটা সারা জীবন মনে থাকবে, বুঝছেন না? এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়, তো আশা করি আর জীবনে ভুল হবে না। আশা করি জীবনে ভুল হবে না। বলেন ভুল হবে? আর কোনোদিন ভুল হবে? বলেন আর জীবনে কখনো আশা করি ভুল হবে না ইনশাআল্লাহ। আশা করি আর কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। আশা করি আর কোনোদিন ভুল হবে না। ওকে, যাই হোক, তাহলে এখানে বিটুইন হবে, এটা বুঝে ফেললাম। এবার আরেকটা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, আরেকটা প্রশ্ন দিয়ে আমরা এই জায়গাটা শেষ করে দেব। আরেকটা উদাহরণ দিয়ে, সেটা হচ্ছে ফ্রান্স, LIES লাইস ড্যাশ ইতালি, জার্মান এন্ড ইউরোপ। বলেন কি হবে? এটা পরীক্ষায় আসছিল, বুঝছেন? এই জন্যই আসলে কষ্ট করে ভাই আপনাদের নিয়মটা শিখিয়ে দিলাম। ভুল হওয়ার সময় এই বাসার কথা মনে পড়বে। নিশি সুলতানা, অনেক ধন্যবাদ প্রিয় বোন। খাদিজা, গুড, থ্যাংক ইউ সো মাচ। একা পাখি, বাঁশের শরবত। বাঁশের শরবত এই পৃথিবীতে একমাত্র আমার কাছে পাওয়া যায়। সাইদুল স্যার ছাড়া বাঁশের শরবত এই পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। একটু দ্রুত প্লিজ, একটু দ্রুত বলতে হবে। এই তো দেখছেন আমাদের ভাই বোনরা যে স্মার্ট। দেখেন আমি আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না, আপনারা আসলে আপনারা অনেক পচা। আপনারা যে আমাকে ভালোবাসেন না, এটাই তার প্রমাণ। ভালোবাসার মানে কি আপনারা বোঝেন? ভালোবাসার মানে সেটাই, ভালোবাসার মানুষ যেটা পছন্দ করে সেটা করতে হয়, ভালোবাসার মানুষ যেটা পছন্দ করে সেটা বলতে হয়, ভালোবাসার মানুষ যেটা পছন্দ করে সেটা পড়তে হয়, ভালোবাসার মানুষ যেটা পছন্দ করে সেটা নিজের মধ্যে ধারণ করতে হয়। তারপরে যদি আমাকে ভালোই বাসেন, বলেন আমি কি পছন্দ করি? এক্স্যাক্ট আমি পছন্দ করি কি বলেন? শুকরিয়া। এই যে আপনারা পারতেছেন, দেখেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে শীতল হয়ে বরফ হয়ে যাচ্ছে, এবং মন থেকে বলতে মন চাচ্ছে
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটুকু পরিমাণ আল্লাহ পাকের শুকরিয়া। মনে হচ্ছে পুরা পৃথিবী পরিমাণ শুকরিয়া। দেখেন আপনাদের জন্য, আরে আমার জন্য না, আমি আপনাদের জন্য শুকরিয়া আদায় করতেছি। দেখেন সবারটা হচ্ছে, দেখেন না যে সবাই বলতেছে বিটুইন। দেখেন এখানে 3টা দেশ আছে, ইতালি, জার্মান এন্ড ইউরোপ, তবুও আমাদের সবাই কি বলতেছে দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই বলতেছে স্যার বিটুইন হবে। তাহলে এটা কত বড় অ্যাচিভমেন্ট আমি বোঝাতে পারবো না, একমাত্র আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ বলবেন না? বললাম না আপনার আমাকে ভালোবাসেনি না, ভালোবাসলে তো আলহামদুলিল্লাহ বলতেন, বলেন না আলহামদুলিল্লাহ। এই যে পারতেছেন, এটা 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 আপনাদের বা আমার যোগ্যতা না, বরং এটা এই নিয়ামতটা আল্লাহ দিয়েছেন, এই জ্ঞানটুকু আল্লাহ দিয়েছেন। ঠিক আছে না বলেন? তাহলে সবাই মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন সবাই পারতেছেন। এটা পরীক্ষা আসছিল, যখন পরীক্ষা আসছিল আপনার কি মনে হয় বলেন? কি মনে হয় পোলাপান পারছে বেশি বা পোলাপান ভুল করছে? আপনি ধরতে পারেন কথার কথা 90% স্টুডেন্ট ধরেন কথার কথা ভুল করছে। সবাই বলছে এমন হবে, কেন এমন হবে? কেন আল্লাহ 3টা দেশ আছে, 2টার বেশি আছে? নো, 2টার বেশি থাকলে হবে না, এখানে বিটুইনই হবে, বিটুইন হবে। কেন? কারণ স্পেসিফিক আলাদা আলাদা নাম উল্লেখ আছে। এই যে পারতেছেন আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া আদায় করেন। আপনার যতটুকু জ্ঞান আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু সুখ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সুখকে আরো বাড়িয়ে দিবেন। হ্যাঁ, আপনার যতটুকু সম্পদ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সুখকে আরো বাড়িয়ে দিবেন। বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা, বন্ধু টুকরা ভাই বোন? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি? মজা পারবো না? বোরিং লাগতেছে? খুব বোরিং? ওকে, বোরিং লাগার কোনো কারণ নাই। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নটা হচ্ছে ইতিহাসের সেরা প্রশ্ন, 45তম বিসিএসে আসছে। আমরা আজকে 10টা প্রশ্ন পড়াবো, 10টা পর্যন্ত পড়ে আজকে শেষ করে দিব। আমরা চেষ্টা করবো এখন থেকে ক্লাসগুলো 1.5 ঘন্টার আশেপাশে নেওয়ার জন্য, কারণ 1.5 ঘন্টার বেশি হইলে 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেলে সেক্ষেত্রে মনোযোগ চলে যায়, আমাদের ভাই বোনদের ক্ষতি হয়। যদিও আসলে আমার লাভ 2 ঘন্টা ক্লাস নিলে বা একটু বেশি করে ক্লাস নিতে পারলে শেষ হয়ে গেল ক্লাসগুলো, আমি বেঁচে গেলাম। কিন্তু না, আমি বাঁচতে চাই না, আমি নিজেকে বিলিয়ে দিতে চাই। সময় বেশি লাগুক, কিন্তু আমরা এখন থেকে চেষ্টা করবো অ্যারাউন্ড 1.5 ঘন্টার আশেপাশে ক্লাস শেষ করে দেওয়ার। যাই হোক, আজকে আমাদের টার্গেট 10টা প্রশ্ন আমরা পড়বো ইনশাআল্লাহ। যাই হোক, এবার দেখেন অ্যাঙ্গার মেবি কম্পেয়ার, এইটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝাইতে পারবো না কত ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট কেমন বলি। তো মনে রাখবেন, এই যে অ্যাঙ্গার মেবি মানে কম্পেয়ার টু ফায়ার, আগুনকে, রাগকে তুলনা করা হয় কার সাথে ভাইয়া? আগুনের সাথে। আগুন যেমন জ্বালিয়ে পুড়ে ধ্বংস করে দেয়, রাগ জ্বালিয়ে পুড়ে সব ছারখার করে দেয়, এবং রাগের কারণে অনেক মানুষকে মেরে ফেলে। এই জন্য রাগটা খারাপ, রাগকে আগুনের সাথে তুলনা করা হয়। যাই হোক, তাহলে এই যে কম্পিউটার পরে 2 হয়েছে। আর মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, পরীক্ষায় 2 ওয়ালা প্রিপারেশনগুলো সবচেয়ে বেশি আসে। 2 ওয়ালা প্রিপারেশনগুলো সবচেয়ে বেশি আসে। কেন? কারণ স্যাররা ছোটবেলায় ওই যে ডট ওই যে বারান্দায় গিয়ে প্রেম করতো আর পছন্দের মানুষকে কি বলতো, এই জন্য এগুলো বেশি আসে। যাই হোক, মজার ব্যাপার হচ্ছে 2 দিয়ে যত পরীক্ষায়, বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, ভার্সিটি মেডিকেল নার্সিং, সকল পরীক্ষায় 2 ওয়ালা প্রিপারেশনগুলো বেশি আসে। অর্থাৎ 2 দিয়ে যে প্রিপারেশনগুলো রয়েছে এগুলো বেশি আসে। সেটা মনে রাখবেন কিভাবে? 2 ওয়ালা প্রিপারেশনগুলো একসাথে করে যখন পড়বেন তখন এটা আজীবন মনে থাকবে, সারা জীবনের সম্পদ হবে। আমি কিছু 2 ওয়ালা প্রিপারেশন লিখে দিচ্ছি, সবাই একটু লিখে নেন। হ্যাঁ, সবাই একটু লিখেন অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ টু, সবাই লিখেন প্লিজ, লিখেন অল্টারনেটিভ টু। তারপর লিখেন অ্যাড হেয়ার টু, সবাই লিখেন স্টিক টু, সবাই লিখেন কম্পেয়ার টু, সবাই লিখেন ইন্ট্রোডিউস টু, সবাই লিখেন আইডেন্টিক্যাল টু, অথবা অনেক সময় উইথ হইতে পারে। হ্যাঁ, উইথ হইতে পারে। আচ্ছা, তারপর সবাই লিখেন সারা জীবনের সম্পদ হবে। লিখেন ইনজুরিয়াস টু, হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, ডিলেটেরিয়াস টু। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে, এগুলো সব হচ্ছে ক্ষতিকর। হ্যাঁ, ক্ষতিকর, এগুলো অর্থ হচ্ছে ক্ষতিকর। ইনজুরিয়াস টু, হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, ডিলেটেরিয়াস টু, ডিস্ট্রাকটিভ টু, ড্যামেজিং টু, সবগুলো অর্থ হচ্ছে ক্ষতিকর। কেমন? তারপরে
লিখেন বেনিফিশিয়াল টু, বেনিফিশিয়াল টু, এটার অর্থ হচ্ছে উপকারী, হ্যাঁ উপকারী। তারপর লিখেন ডিভোটেড টু, ডিভোটেড টু, তারপর লিখেন আনসার টু, আনসার না সরি, ডিভোটেড টু। ডিভোটেড টু মানে হচ্ছে ভাইয়া ওই যে আপনার ভালো কাজে আসক্তি, লিখে রাখেন ভালো কাজে আসক্তি, ভালো কাজে আসক্তি বুঝাইলে ডিভোটেড টু হয়। একটু লিখে রাখেন, সারা জীবন সম্ভব হবে। এবং আপনারা শুনলে অবাক হবেন, যা লিখতেছি সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। সবগুলো যা লিখতেছি সবগুলো পরীক্ষা অলরেডি আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। সবগুলো লিখে রাখেন প্লিজ। ডিভোটেড টু আর পরে এডিক্টেড টু, এডিক্টেড টু, এটা হলো মন্দ কাজে। এটা ভালো কাজে আসক্তি হলে ডিভোটেড, আর মন্দ কাজে আসক্তি বুঝাইলে কি হয় এডিক্টেড। তারপর লিখেন ভাইয়া প্রেফার টু, প্রেফারেবল টু। সবাই একটু লিখে রাখবেন, সারা জীবনে সম্মত হবে প্রিয় ভাই বোন প্রজেক্ট প্রামাণিকেরা। তারপর লিখেন সিনিয়র, সিনিয়র টু, তারপর লিখেন জুনিয়র টু, সুপেরিয়র টু, তারপর লিখেন পোস্টেরিয়র টু, তারপর লিখুন আলটেরিয়র টু, তারপর লিখেন ইনফেরিয়র, ইনফেরিয়র টু, তারপর লিখেন এন্ট্রাস্টেড, এন্ট্রাস্টেড টু। অর্থাৎ এই টুগুলো প্রিপারেশনগুলো একটু বেশি আসে আর কি, বুঝছেন না? লিখছেন সবাই, সবাই লিখে রাখেন, সারা জীবনে সম্মত হবে প্রিয় ভাই বোন প্রামাণিকেরা। সবাই লিখেন, এই তো গুড, সবাই লিখতেছে আলহামদুলিল্লাহ, 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 গুড, এই তো মাশাআল্লাহ, গুড। তাহলে আমরা মোটামুটি করে লিখলাম 1 2 3 4 5 6